হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো সবাই? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম গাইস। হ্যালো, কেমন আছো সবাই? আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? পড়াশোনা কেমন চলে? দ্রুত জয়েন করে ফেলো, আমরা শুরু করব সবাই। সামিরা জয়েন করছে, তাহিয়া ইমরোজ, রাজা বিশ্বাস, ইমরান ফারুক, ইয়ামিন সহ অনেকে জয়েন করে ফেলেছে। গুড। যারা জয়েন করে নাই দ্রুত এখন জয়েন করে ফেলো। ইমরান ফারুক, মৌমনি, মাজহারুল ইসলাম, তাসসিন আহমেদ। ভাই একটা রুটিন করে পড়ালে ভালো হয়। এই রুটিন তো সবই রুটিন, তুমি তো জানোই যে শনি সোম বুধ এবং শুক্র ভাইয়া। তো এক সপ্তাহ ফার্স্ট পেপার, এক সপ্তাহ সেকেন্ড পেপার, এক সপ্তাহ ফার্স্ট পেপার, এক সপ্তাহ সেকেন্ড পেপার, ক্লিয়ার? ওকে। তাহসিন ভাই একটা, মাজহারুল আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। নূর আহমেদ আসসালাম ভাই, ওয়ালাইকুম আসসালাম। জন্য না শুধু কলেজ, দীপ দাস, এটা কলেজ এবং বোর্ড কোশ্চেন উভয় জায়গার জন্য ভাইয়া, কলেজ এবং বোর্ড কোশ্চেন দুই জায়গার জন্য। ওকে, সবাই বের করো ইউনিট 1। ইউনিট 1 এ আসো সবাই, ঠিক আছে? সিভিক এঙ্গেজমেন্ট প্যাসেজটা বের করো। ইউনিট 1 এর সিভিক এঙ্গেজমেন্ট টেক্সট বইয়ে সবচেয়ে ইম্পর্টেন্ট গুলো আমি সবার আগে শেষ করতেছি, যাতে তোমাদের পরীক্ষা আসলে তোমরা হুবহু কমন পাও, ঠিক আছে? ইউনিট 1 এর লেসন 1টা সবার আগে বের করো। লেসন 4, ইউনিট 1 লেসন 4 সিভিক এঙ্গেজমেন্ট, এটা বের করো সবাই। ইউনিট 1 এর লেসন 4 এটা বের করো সবাই। হ্যাঁ ভাইয়াপুরা বের করো ইউনিট 1 এর লেসন 4 এভরিওয়ান। ভাই কেমন আছেন? তারিকুল ইসলাম, আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা কেমন আছো? পড়াশোনা কেমন চলে? তবে তো অনেকে মনে হয় ইয়ার ফাইনাল চলে, তাই না? এই কারণে তোমরা মনে হয় একটু চাপে আছো, আই নো। ওকে ভাইয়া, এই তো ভাইয়া আলহামদুলিল্লাহ। ভাইয়া ক্লাসের নাম্বার দিন যাতে বুঝতে পারি কত নম্বর ক্লাস। সব ক্লাস সিরিয়াল করে দিব আমরা ভাইয়া। মাত্র তো অল্প কয়টা ক্লাস হয়েছে, 5টা। আমরা যখন সব ক্লাসগুলো হবে আমরা সব ক্লাস সিরিয়াল করে দেবো ভাইয়া, সিরিয়াল করে দিব। ক্লাসগুলো রেকর্ড কোথায় পাবা? এই গ্রুপে, এই যে ফেসবুক গ্রুপে ক্লাস হচ্ছে, এই ফেসবুক গ্রুপে যে ক্লাসগুলো হয়ে যাবে সেই প্রত্যেকটা ক্লাস তোমরা একদম সিরিয়ালি রেকর্ডেড সাজানো পাবা। প্রত্যেকটা ক্লাস একদম সিরিয়ালি রেকর্ডেড সাজানো পাবা। কেমন? স্যার ইয়ার চেঞ্জ এক্সাম হচ্ছে এখন। ওকে, রাইট বর্মন। শামিমা আক্তার স্মৃতি, ওকে কি অবস্থা? সাইমা আক্তার ভাইয়া ইউনিট 9 থেকে শুরু করেন না? ইউনিট 9 এ আগে যেতে পারি? আচ্ছা ইউনিট 9 এ কি আছে আমরা একটু দেখি। ইউনিট 9 এ আছে হচ্ছে অ্যাডোলেসেন্স। তোমার কি অ্যাডোলেসেন্স দরকার? তাহলে পড়াইতে পারবো, কোনো সমস্যা নাই। আমি তোমাদের জন্যই, তোমরা যা চাও তাই করাবো, কোনো অসুবিধা নাই, ঠিক আছে? ওকে, বই বের করছে সবাই? বই বের করেছে সবাই? গাইস বই বের করো, বই বের করো, বই বের করো। আচ্ছা, অ্যাডোলেসেন্স বয়স সন্ধিকাল, এটার প্যাসেজটা। আচ্ছা আমি নেক্সট ডেটে পড়াই দিই তোমাদের যদি পরীক্ষায়। আমি একটু সিরিয়াল আর কি চাচ্ছিলাম। ওকে দেখো, বেসিক লেকচার কবে শুরু করেন? বেসিক তো হয়েছে ভাইয়া, বেসিক লেকচার 1, এবং কালকে আরেকটা টেন ছিল গতকালকে। ওকে ভাই, ইম্পর্টেন্ট দেখে পড়েন ডেফিনেটলি। শোনো, আমি আগামীতে যে কয়টা প্যাসেজ পড়াবো, এই আজকে এবং নেক্সট দিন বা তারপরের দিন, নেক্সট টপিক হবে আমাদের সামারি। আজকে প্যাসেজ 2 দিন বা 2টা বা 3টা ক্লাস প্যাসেজ নিয়ে পড়াবো, মোস্ট ইম্পর্টেন্ট ক্লাস। তারপরে আমরা সামারিতে যাব। কেমন? নাও লেটস গেট স্টার্টেড। এডুকেশন এইমস টু ব্রিং, এডুকেশন মানে শিক্ষা, শব্দের শেষে টিআইওএন থাকলে সেটা নাউন হয়। তো এডুকেশন এইমস শিক্ষার লক্ষ্য, টু ব্রিং অ্যাবাউট নিয়ে আসা, কি নিয়ে আসা? পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন নিয়ে আসা, ইন আওয়ার বিহেভিয়ার, আমাদের আচরণে। তাহলে শিক্ষার লক্ষ্য কি যদি পরীক্ষাতে আসে, হোয়াট ইজ দ্য এইমস অফ এডুকেশন? শিক্ষার লক্ষ্য কি? তাহলে কি? ব্রিং অ্যাবাউট পজিটিভ চেঞ্জেস, ইতিবাচক পরিবর্তন আনা, ইন আওয়ার বিহেভিয়ার। তো ইট হেল্পস আস, সাহায্য করে, ট্রাই টু চেঞ্জ আওয়ার লাইফস, আমাদের জীবনকে পরিবর্তন করতে, অ্যাজ ওয়েল এজ দ্য সোসাইটি, সমাজকে পরিবর্তন করতে, যে সমাজে উই লিভ ইন, আমরা বসবাস করি। তাহলে শিক্ষা কি করে?
চেষ্টা করে আমাদের জীবনকে পরিবর্তন করার, যে জীবনে, হ্যাঁ, যে জীবনটাকে আমরা যে শিক্ষাটা শিখি, আমরা পড়াশোনা, স্কুল, কলেজ, ভার্সিটি, এটা চেষ্টা করে আমাদের জীবনটাকে পরিবর্তন করার এবং সমাজটাকে পরিবর্তন করার, যে সমাজে আমরা কি লিভ ইন, যে সমাজে আমরা বসবাস করি। তো এডুকেশন দ্যাট ডাজ নট ইলুমিনেট আওয়ার মাইন্ড, যে শিক্ষা আমাদের মনকে ইলুমিনেট, আলোকিত করে না, or does not inspire us to work for the community, অথবা যে শিক্ষা আমাদেরকে অনুপ্রাণিত করে না কমিউনিটির জন্য কাজ করতে, is not complete at all, সেই শিক্ষা পরিপূর্ণ শিক্ষা না। দেখো, ইলুমিনেট মানে আলোকিত করা, ইলুমিনেট মানে কি আলোকিত করা। তো যে শিক্ষা আমাদের মাইন্ডকে, মনকে আলোকিত করে না, হ্যাঁ, ইলুমিনেট, যে শিক্ষা আমাদের মনকে আলোকিত করে না, or does not inspire us, অথবা শিক্ষা আমাদের ইন্সপায়ার, অনুপ্রাণিত করে না, মোটিভেট করে না, টু ওয়ার্ক ফর দ্য কমিউনিটি, আমাদের কমিউনিটি, যে কমিউনিটিতে আমরা বিলং করি সেই কমিউনিটির জন্য কাজ করতে, ইজ নট কমপ্লিট এট অল, সেই শিক্ষা সম্পূর্ণ শিক্ষা না। তো এডুকেশন ইজ নট অল অ্যাবাউট গেটিং গ্রেড, শিক্ষা মানেই শুধু গ্রেড পাওয়া না। মানুষ মনে করে গেটিং গ্রেড অর রিসিভিং সার্টিফিকেটস, অথবা সার্টিফিকেট রিসিভ করাটাই মনে হয় শিক্ষা, না। তো উই ইউজ এডুকেশন, আমরা শিক্ষাটাকে ব্যবহার করব টু মেক লাইফ বেটার, জীবনটাকে বেটার করার জন্য। ইলুমিনেট মানে আলোকিত করা, এনলাইটেন এটার সিনোনিম, এনলাইটেন মানে আলোকিত করা, ঠিক আছে। রিসিভিং মানে গ্রহণ করা, সার্টিফিকেট। ওকে ভাই, কমেন্ট অফ করে দেন। ওকে দেখো, ক্লাসে মনোযোগ দাও, হ্যাঁ। ওকে, সো উই আর এক্সপেক্টেড টু অ্যাপ্লাই দ্য নলেজ। তো আমাদের কাছ থেকে সমাজ, দেশ, এরা কি আশা করে? সমাজ এবং দেশ আমাদের থেকে এই জিনিসটা আশা করে যে আমরা যে শিক্ষাটা ক্লাসরুমের মধ্যে পাই, সেই শিক্ষাটা যেন আমরা ক্লাসরুমের বাইরে গিয়ে আমাদের প্র্যাকটিক্যাল লাইফে আমরা যেন ইউজ করি, অ্যাপ্লাই করি। আমরা কি কেউ ক্লাসরুমের শিক্ষা বাইরে গিয়ে অ্যাপ্লাই করি? কখনোই না। বাংলাদেশ পৃথিবীর অন্যতম 3টা দেশ আছে, যে বাংলাদেশ, পাকিস্তান, ইন্ডিয়া, যে সব দেশে সবাই আইন ভাঙতে চায়, কেউ আইন মানতে চায় না, সবাই আইন কি ভঙ্গ করতে চায়। তো দেখো, উই আর এক্সপেক্টেড, আমাদের থেকে আশা করা হয় টু অ্যাপ্লাই দ্য নলেজ, আমরা যেন নলেজটা অ্যাপ্লাই করি, স্কিলসটা, আমাদের দক্ষতা। নলেজ মানে জ্ঞান, নলেজ মানে কি জ্ঞান, এই বানানটা দেখো, হ্যাঁ, KNOWLEDG, ঢাকা বিশ্ববিদ্যালয়ে বানান শুদ্ধ আসে, কারেক্ট স্পেলিং। তো আমাদের কাছ থেকে মানুষ প্রত্যাশা করে, এক্সপেক্টেড মানে প্রত্যাশা করা, কি প্রত্যাশা করে? যে আমাদের যে নলেজটা হয়, স্কিলস, জ্ঞানটা হয়, দক্ষতাটা, এই স্কিলস না কোনো কাজ করার বিশেষ দক্ষতা, এন্ড ভ্যালিউজ, এবং আমাদের যে মূল্যবোধ আমরা শিখি শিক্ষা প্রতিষ্ঠান থেকে, দ্যাট উই লার্ন ইন এ ক্লাসরুম, মানে যেগুলো আমরা ক্লাসরুমের শ্রেণীকক্ষে থেকে শিখি, ইন আওয়ার এঙ্গেজমেন্ট উইথ দ্য ওয়ার্ল্ড, সেটাকে যেন আমরা আমাদের এঙ্গেজমেন্টে, কাজকর্ম, আমরা যে বিষয়গুলোর সাথে জড়িত, সেখানে যেন আমরা ব্যবহার করি পৃথিবীর ওই জায়গাগুলোতে, দ্যাট লাইজ আউটসাইড, যেটা আউটসাইড, ক্লাসরুমের বাইরে অবস্থিত। লাইজ মানে নিহিত, লাইজ মানে কি নিহিত বা অবস্থিত, ঠিক আছে, নিহিত বা অবস্থিত। তো আমরা ক্লাসরুমে যে নলেজ, স্কিল এবং ভ্যালুজ, জ্ঞান, দক্ষতা এবং মূল্যবোধ, নলেজ মানে জ্ঞান, স্কিলস মানে দক্ষতা, ভ্যালুজ মানে মূল্যবোধ, ক্লাসরুমে শিখি, সেটা ক্লাসরুমের বাইরের যে ওয়ার্ল্ড, তো ওয়ার্ল্ড দ্যাট লাইজ আউটসাইড, যে পৃথিবীটা ক্লাসরুমের বাইরে অবস্থিত, সেখানে যেন সেটাকে আমরা অ্যাপ্লাই করি, সেখানে যেন এই জ্ঞানটাকে আমরা অ্যাপ্লাই করি। ওকে, এন্ড উই ক্যান ডু সো ইন মেনি ডিফারেন্ট ওয়েজ, এবং এই কাজটা আমরা বিভিন্ন পদ্ধতিতে করতে পারি। লেটস হ্যাভ এ লুক at how education works, চলুন একবার দেখে নেই কিভাবে শিক্ষা জিনিসটা কাজ করে, how education works। আচ্ছা, চলো এবার আমরা দেখি যে কিভাবে শিক্ষা কাজ করে। তো লার্নার্স সিভিক এঙ্গেজমেন্ট, পাঠকদের জন্য বা এই লার্নার্স, শিক্ষানবী, শিক্ষার্থীদের জন্য সিভিক এঙ্গেজমেন্ট, সুনাগরিকের দায়িত্ব, কর্তব্য। আচ্ছা দেখো, এই সিভিক, আচ্ছা সিভিল সোসাইটির নাম শুনেছো তোমরা? সিভিল সোসাইটি, যাদেরকে বাংলায় বলে সুশীল সমাজ, হয়তো ফেসবুকে ট্রলও করে সুশীল সমাজ নিয়ে, যে সিভিল সোসাইটি মানে সুশীল সমাজ। তো এই সিভিল আর সিভিক, এই সিভিক মানে সুনাগরিক, একজন নাগরিক জীবনের নাগরিক ব্যক্তি, তার এঙ্গেজমেন্ট, একজন সুনাগরিকের দায়িত্ব কর্তব্যগুলা কি কি হয়
সুনাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো এখানে দেখানো হয়েছে। তো শিক্ষার্থীদের জন্য সিভিক এঙ্গেজমেন্ট, সারা পৃথিবীব্যাপী শিক্ষার্থীদের যখন এই সিভিক এঙ্গেজমেন্ট শেখানো হয়, সুনাগরিকের দায়িত্ব কর্তব্যগুলা, সিভিক এঙ্গেজমেন্ট গুলো শেখানো হয়, এটা সারা পৃথিবীব্যাপী ইজ হাইলি অ্যাপ্রিসিয়েটেড। হাইলি অ্যাপ্রিসিয়েটেড, অ্যাপ্রিসিয়েট মানে প্রশংসা করা, আর হাইলি মানে ভূয়সী প্রশংসা করা, মানে ব্যাপক মাত্রায় এদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয় অল ওভার দ্য ওয়ার্ল্ড, বিশ্বব্যাপী সারা পৃথিবীব্যাপী এদেরকে কি হাইলি অ্যাপ্রিসিয়েট, উচ্চ মাত্রায় এদেরকে অ্যাপ্রিসিয়েট করা হয়। তো সিভিক এঙ্গেজমেন্ট মিনস, সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স, একটা পার্থক্য তৈরি করার জন্য কাজ করা। হ্যাঁ, তো সিভিক এঙ্গেজমেন্ট সুনাগরিকের দায়িত্ব কর্তব্য তোমাকে শেখালাম। কেন শেখাবো? যাতে তুমি তোমার নগর জীবনটাকে, তোমার আশপাশ, তোমার নগর, তোমার শহর, তোমার সমাজ, তোমার কমিউনিটিতে যাতে তুমি পরিবর্তন আনতে পারো, ভালো কিছু করতে পারো। আগে যে খারাপ ব্যবস্থা, সেই খারাপ ব্যবস্থা থেকে তুমি সিভিক এঙ্গেজমেন্ট শিখে, সুনাগরিকের দায়িত্ব কর্তব্য শিখে যাতে আরো ভালো করতে পারো, এই জন্য। তো সিভিক এঙ্গেজমেন্ট মিনস ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স। সিভিক এঙ্গেজমেন্ট মানে এই একটা পার্থক্য তৈরির জন্য কাজ করা ইন দ্য সিভিক লাইফ, সুনাগরিকের জীবনে বা নগর জীবনে। সুনাগরিকের জীবন বা নগর জীবন বলতে কোনটা বোঝায়? দ্য পাবলিক লাইফ অফ দ্য সিটিজেন্স, নাগরিকদের, সিটিজেন মানে নাগরিক, নাগরিকদের যে পাবলিক লাইফ অ্যাজ কন্ট্রাস্টেড, সেটাকে যদি কন্ট্রাস্টেড পার্থক্য করা হয়, হ্যাঁ, উইথ প্রাইভেট অর পার্সোনাল লাইফ, তাদের যে ব্যক্তি জীবন আর পার্সোনাল জীবন, পার্সোনাল লাইফ বা প্রাইভেট লাইফ যেটা, তার সাথে তুলনা করলে এর মাঝখানে যেটা, সেটা হচ্ছে সিভিক লাইফ। মানে তুমি পাবলিকলি যেগুলা করতে পারো এবং তোমার পার্সোনাল লাইফে বা প্রাইভেট লাইফে তুমি যা কিছু করো, এই দুইটার মধ্যকার পার্থক্যটা করলে যে জীবনটা দাঁড়ায় বা যে দায়িত্বগুলা দাঁড়ায়, সেটা হচ্ছে সিভিক লাইফ। সিভিক লাইফ পুরোপুরি পাবলিক লাইফ না, আবার সিভিক লাইফ পুরোপুরি পার্সোনাল লাইফও না, এই দুইটার মধ্যে কন্ট্রাস্টেড পার্থক্যটাই হচ্ছে সিভিক লাইফ, নগর জীবন। তো সিভিক এঙ্গেজমেন্ট বলতে বোঝায় ওয়ার্কিং টু মেক এ ডিফারেন্স ইন দ্য সিভিক লাইফ অফ দ্য কমিউনিটি, ওই সম্প্রদায়ের, ইউজিং নলেজ, জ্ঞান ব্যবহার করে। তো তুমি তোমার কমিউনিটিতে একটা পার্থক্য করার জন্য, একটা ভালো পার্থক্য, ভালো কিছু করার জন্য তুমি কাজ করবা ইউজিং নলেজ, তোমার জ্ঞান ব্যবহার করে, স্কিলস তোমার দক্ষতা ব্যবহার করে, ভ্যালিউস তোমার মূল্যবোধ ব্যবহার করে, এন্ড মোটিভেশন এবং তোমার মধ্যকার অনুপ্রেরণাকে ব্যবহার করে। মোটিভেশন শব্দের শেষে টিআই ওয়েন থাকলে কি নাউন হয়। মোটিভেশনের সিনোনিম কি? ইন্সপাইরেশন, ইন্সপিরেশন, এনকারেজমেন্ট। ঠিক আছে, এই যে শব্দের শেষে যে মেন্ট আছে না, এঙ্গেজমেন্ট শব্দটা, এই মেন্ট শব্দটাও নাউন। শব্দের শেষে যদি মেন্ট থাকে সেটা নাউন হয়, যেমন এঙ্গেজমেন্ট, ইমপ্রুভমেন্ট, ডেভেলপমেন্ট, এনকারেজমেন্ট। ঠিক আছে, ওকে। অ্যাপয়েন্টমেন্ট, বেটারমেন্ট, যত মেন্ট আছে সমস্ত মেন্ট কি, এটা সবই নাউন। তো তোমার যত মোটিভেশন, মূল্যবোধ, স্কিল, নলেজ এগুলা ব্যবহার করে কমিউনিটিতে একটা ভালো কিছু করবা, ভালো পার্থক্য তৈরি করার জন্য কাজ করবা। সিভিক এঙ্গেজমেন্ট প্রমোট, সিভিক এঙ্গেজমেন্ট কি করে? প্রমোট করে, মানে উন্নতি ঘটায়। প্রমোট বলে না, চাকরিতে প্রমোশন পাইছে, তো প্রমোশন পাওয়া মানে প্রমোট করা। তো সিভিক এঙ্গেজমেন্ট প্রমোটস করে কি? কারে প্রমোটস করে সিভিক এঙ্গেজমেন্ট? দা কোয়ালিটি অফ লাইফ ইন এ কমিউনিটি, একটা সম্প্রদায়ের যে জীবন মান, একটা সম্প্রদায়ের বা একটা গোষ্ঠীর যে জীবন মান, ঠিক আছে, সেই জীবন মান ডেভেলপমেন্টে, সেই জীবন মানের কোয়ালিটিটাকে ভালো করার জন্য কাজ করে কে? সিভিক এঙ্গেজমেন্ট। ঠিক আছে, জীবন মান পরিবর্তন করার জন্য, জীবন মানকে ভালো করার জন্য। হ্যাঁ, তো বাই কন্ট্রিবিউটিং টু দ্য ইমপ্রুভমেন্ট, এবং কন্ট্রিবিউটিং অবদান রাখার মাধ্যমে। কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখা। কন্ট্রিবিউট মানে কি? অবদান রাখা, এবং অবদান রাখার মাধ্যমে, কন্ট্রিবিউটের পরে আজীবনী অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন টু বসে। কি বসে? টু। কন্ট্রিবিউট টু মানে কি? অবদান রাখা। ঠিক আছে, কন্ট্রিবিউট টু মানে কি? অবদান রাখা, এটা একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপজিশন। তো সিভিক এঙ্গেজমেন্ট অবদান রাখতে চায় টু দ্য ইমপ্রুভমেন্ট অফ দ্য হেলথ, স্বাস্থ্যের ইমপ্রুভমেন্টের জন্য। এই যে মেন্ট আছে, নাউন, ইমপ্রুভমেন্ট মানে উন্নতি ঘটানো, ডেভেলপমেন্টের সিনোনিম। তো দ্য ইমপ্রুভমেন্ট অফ হেলথ, ওই কমিউনিটির মানুষের হেলথ, স্বাস্থ্যের উন্নতি ঘটানোর জন্য
অ্যান্ড ওয়েলবিং অফ দ্য পিপল, এবং ওইখানকার মানুষের সুস্থতার জন্য। তো ওই কমিউনিটির মানুষের স্বাস্থ্য এবং সুস্থতার জন্য, স্বাস্থ্য এবং সুস্থতা দুইটার জন্য। তো সিভিক্যালি এঙ্গেজড ইন্ডিভিজুয়ালস, তো সুনাগরিকের দিক থেকে এঙ্গেজড, জড়িত, এঙ্গেজ মানে জড়িত, যুক্ত থাকা, ইন্ডিভিজুয়ালস ব্যক্তিরা যারা এই নগর জীবনের বিভিন্ন সেবার সাথে বিষয়ের সাথে যুক্ত। হ্যাঁ, তো তারা কি করে, নিজেদেরকে রিকগনাইজ করে, নিজেদেরকে পরিচয় দেয়। দেখো সিভিক্যালি সুনাগরিকের বিষয়গুলোর সাথে এঙ্গেজ, যুক্ত, ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিবর্গ, ইন্ডিভিজুয়ালস মানে কি, ইন্ডিভিজুয়ালস মানে ব্যক্তিবর্গ। হ্যাঁ, তো সুনাগরিকের দায়িত্ব কর্তব্যগুলোর সাথে যে সমস্ত ব্যক্তিরা জড়িত, যারা সুনাগরিক আর কি, সুশীল যারা, রিকগনাইজ দেমসেলভস, রিকগনাইজ মানে পরিচয় দেয়, নিজেকে স্বীকৃতি দেয়, তারা নিজেদেরকে স্বীকৃতি দেয় অ্যাজ মেম্বার্স অফ এ লার্জার সোশ্যাল কমিউনিটি, একটা বড় সামাজিক কমিউনিটি, একটা বড় লার্জার বৃহত্তর সামাজিক সম্প্রদায়ের অংশ হিসেবে তারা নিজেদেরকে পরিচয় দেয় যে না, এই নগরে যত মানুষ আছে তারা সবাই আমরা মিলে একটা কমিউনিটি, এই ফিলিংটা তাদের মধ্যে থাকে, এবং তারা নিজেদেরকে পরিচয় দেয় এই সোসাইটির একটা অংশ হিসেবে। এন্ড আর কনসার্নড অ্যাবাউট সিভিক ইস্যুজ, এবং তারা সিভিক ইস্যুজ নিয়ে খুব কনসার্ন থাকে, সিভিক ইস্যুজ নিয়ে খুবই উদ্বিগ্ন থাকে। তো দে কনসিডার দেমসেলভস, তারা নিজেদেরকে কনসিডার করে, বিবেচনা করে রেসপন্সিবল সিটিজেন্স, হ্যাঁ রেসপন্সিবল সিটিজেন হিসেবে, দায়িত্ব কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে, হু টেক অ্যাকশন, যারা অ্যাকশন গ্রহণ করে, অর রেইজ দেয়ার ভয়েসেস, অথবা যারা তাদের আওয়াজ তোলে, কণ্ঠ তোলে, রেইজ মানে তোলা, ভয়েসেস মানে কণ্ঠ, যারা আওয়াজ তোলে এগেইনস্ট ইনজাস্টিস, অবিচার বা অন্যায়, জাস্টিস মানে ন্যায় বিচার, আর ইনজাস্টিস মানে অন্যায় বা অবিচারের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, এন্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং অন্যান্য সামাজিক অপকর্মের বিরুদ্ধে। তো যারা নিজেদেরকে রিকগনাইজ করে, যে ব্যক্তিরা সুনাগরিক হিসেবে, তারা নগরের বিষয়গুলো নিয়ে কনসার্ন, উদ্বিগ্ন থাকে, তারা সিভিক ইস্যুস গুলা, যে আমাদের এই সিটি কর্পোরেশনে বা এই পৌরসভার মধ্যে কি কি ঝামেলাগুলো হচ্ছে, কোথায় কোথায় প্রবলেম, এইগুলা নিয়ে তারা কনসার্ন অ্যাবাউট, উদ্বিগ্ন থাকে, কনসার্ন মানে উদ্বিগ্ন, এবং তারা নিজেদেরকে রেসপন্সিবল সিটিজেন, দায়িত্বপরায়ণ কর্তব্যপরায়ণ নাগরিক হিসেবে পরিচয় দেয়, এবং তারা অ্যাকশন গ্রহণ করে, এবং তারা আওয়াজ তোলে এগেইনস্ট ইনজাস্টিস, অন্যায় অবিচারের বিরুদ্ধে, ডিসক্রিমিনেশন বৈষম্যের বিরুদ্ধে, এন্ড আদার ফর্মস অফ সোশ্যাল ইলস, এবং অন্যান্য সামাজিক অপকর্মের বিরুদ্ধে তারা আওয়াজ তোলে, কণ্ঠ তোলে, যেহেতু তারা সুনাগরিক। আচ্ছা, এরপরে দেখো ইন সিভিক এঙ্গেজমেন্ট, সুনাগরিকের দায়িত্ব কর্তব্যের ক্ষেত্রে ইস্যুস অফ পাবলিক কনসার্ন, এই যে পাবলিক কনসার্ন, জনস্বার্থের ইস্যুগুলা, জনস্বার্থে, যে জনগণ কোনটা চায়, জনস্বার্থের ইস্যুগুলা আর ক্রুশিয়াল, এইগুলা খুবই মারাত্মক। তো সুনাগরিকের দায়িত্ব কর্তব্যের মধ্যে যে জিনিসগুলা জনস্বার্থের সাথে রিলেটেড, সেটা খুব মারাত্মক। যেমন সিটি কর্পোরেশন যদি কালকে থেকে ঘোষণা দেয় যে কালকে থেকে সিটি কর্পোরেশন কোনো রাস্তাঘাট, ড্রেন, কোনো জায়গায় কোনো ময়লা পরিষ্কার করবে না, যার যার ময়লা শেষে পরিষ্কার করবে, তো এটা পুরা ঢাকা শহর 2 দিনের মধ্যে নোংরা, এখান দিয়ে হাঁটা যাবে না, বের হওয়া যাবে না পর্যন্ত বাসা থেকে, এমন পরিস্থিতি হবে। তো এটা জনস্বার্থের সাথে সম্পৃক্ত। তো এই ধরনের বিষয় নিয়ে সুনাগরিকরা অত্যন্ত সিরিয়াস থাকে। এরপরে সিভিক এঙ্গেজমেন্ট ইনক্লুড, সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে অন্তর্ভুক্ত আছে ইন্ডিভিজুয়াল, ব্যক্তিবর্গ নিয়ে, আর গ্রুপ অ্যাক্টিভিটিস, আবার দলীয় কার্যক্রম, মানে সিভিক এঙ্গেজমেন্ট, সুনাগরিকের দায়িত্ব কর্তব্যগুলো ইন্ডিভিজুয়াল মানে ব্যক্তিতান্ত্রিক পর্যায়ে, মানে একজন একজন ব্যক্তি করেও করা যায়, আর গ্রুপ অ্যাক্টিভিটিস আবার দলীয় ভাবেও করা যায়। টু প্রোটেক্ট পাবলিক ইন্টারেস্ট, কি প্রোটেক্ট করার জন্য, জনস্বার্থ, পাবলিক ইন্টারেস্ট, পাবলিক মানে জন, ইন্টারেস্ট মানে স্বার্থ, জনস্বার্থ রক্ষার জন্য তারা দলীয়ভাবে গ্রুপেও কাজ করতে পারে, আবার ইন্ডিভিজুয়াল ব্যক্তিবর্গ নিয়েও কাজ করতে পারে। এন্ড চেঞ্জ দ্য ওয়ে দ্য কমিউনিটি ভ্যালুজ ইটসেলফ, এবং তারা এভাবে দলীয়বদ্ধভাবে আবার ব্যক্তিগত পর্যায় থেকে কাজ করেও তারা কমিউনিটির যে মূল্যবোধটা সেটাকে চেঞ্জ করার চেষ্টা করে, মানে ভালোর দিকে নেওয়ার চেষ্টা করে। ফর এক্সাম্পল, ইফ ইউ আর প্রোটেস্টিং, যদি তুমি প্রতিবাদ করো,
এগেইনস্ট এনি আনজাস্ট ডিসিশন, যে কোনো অন্যায় সিদ্ধান্তের বিরুদ্ধে। আনজাস্ট মানে অন্যায়, ইলিগাল, ঠিক আছে, করুপ্টেড কোন ডিসিশন সিদ্ধান্তের বিরুদ্ধে অফ দা লোকাল মিউনিসিপ্যালিটি, স্থানীয় মেয়রের কোন একটা অন্যায়। লোকাল মিউনিসিপ্যালিটি মানে পৌরকর্তা, মেয়রের সিনোনিম মিউনিসিপ্যালিটি। তো তুমি যদি লোকাল যে মেয়র বা মিউনিসিপ্যালিটি পৌরকর্তা তার একটা আনজাস্ট অন্যায় ডিসিশনের এগেইনস্টে প্রোটেস্ট করো। প্রোটেস্ট মানে কি? প্রতিবাদ করা, আন্দোলন করা, যেটা বাংলাদেশের হয়ে গেছে একটা আন্দোলন। বাংলাদেশ একটা কি হয়ে গেছে? বাংলাদেশ একটা আন্দোলন আন্দোলন হয়ে গেছে। বাংলাদেশ আর এটা নাই। প্রতিদিন আন্দোলন, ঘরে বাইরে আন্দোলন, রাস্তায় আন্দোলন, ভার্সিটিতে আন্দোলন, শাহবাগের মোড়ে আন্দোলন, আর কি এই আন্দোলন সেই আন্দোলন। ওকে, তো দেখো, তো যদি স্থানীয় কোন লোকাল মিউনিসিপ্যালিটি কোন পৌরকর্তা কোন একটা অন্যায় ডিসিশন নেয়, যেমন রেইজিং ট্যাক্স, যেমন ট্যাক্স বাড়াই দিল। কালকে যদি ঢাকা শহরের মেয়র ঘোষণা দেয় বা প্রশাসক ঘোষণা দেয় যে ট্যাক্স বাড়ায়া 40% করা হয়েছে, যে তুমি যত টাকা উপার্জন করবা তার 40% ট্যাক্স, মানুষ রাস্তায় নেমে আসবে। মানুষ কি করবে? সকালে রাস্তায় নেমে আসবে যে 40% ট্যাক্স। অসম্ভব ব্যাপার, ঠিক আছে। তো এরকম যদি রেইজিং ট্যাক্স বাড়াইলো, অর অ্যাক্ট দ্যাট মাইট ওয়ার্ক, অথবা এমন একটা অ্যাক্ট, এমন একটা আইন করলো, অ্যাক্ট মানে আইন প্রণয়ন করা, দ্যাট যেটা মাইট ওয়ার্ক এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট, যেটা মানুষের জনস্বার্থের বিরুদ্ধে। যেমন ট্যাক্স বাড়াই দিল, অথবা এমন একটা আইন করলো দ্যাট মাইট ওয়ার্ক, যে আইনটা কাজ করতে পারে এগেইনস্ট পিপলস ইন্টারেস্ট, জনগণের স্বার্থের বিরুদ্ধে। তো এরকম যদি হয় তো ইউ আর সিভিক্যালি এঙ্গেজড, তখন তুমি সুনাগরিকের দিক থেকে বা দায়িত্ব কর্তব্যের দিক থেকে তুমি এঙ্গেজড, এটার সাথে যুক্ত হলা। এরকম ট্যাক্স বাড়াইছে বা জনস্বার্থের বিরুদ্ধে একটা কাজ করছে, সেটার বিরুদ্ধে তুমি যদি প্রোটেস্ট করো তাহলেই তুমি সিভিক্যালি এঙ্গেজড, তাহলেই তুমি সুনাগরিকের সাথে যুক্ত বিষয়টার সাথে। এন্ড ইউর অ্যাকশন ইজ কনসিডার্ড, এবং তখন তোমার কাজটাকে বিবেচনা করা হবে সিভিক এঙ্গেজমেন্ট, একটা সিভিক এঙ্গেজমেন্ট হিসেবে। তো দিস প্রোটেস্ট ক্যান বি ডান, এই প্রোটেস্ট হতে পারে ইন ডিফারেন্ট ওয়েজ, বিভিন্ন পদ্ধতিতে, সাচ অ্যাজ যেমন অর্গানাইজিং র্যালিজ, যেমন র্যালি অর্গানাইজ করে, হ্যাঁ মানে র্যালি করা, কালেক্টিং সিগনেচার সংরক্ষণ করা, বিভিন্ন সুশীল দেয় 1 লাখ স্বাক্ষর সংগ্রহ করলাম আমরা, ঠিক আছে, কালেক্টিং সিগনেচার্স, মেকিং হিউম্যান চেঞ্জ, মানব বন্ধন করা। হিউম্যান চেঞ্জ মানে কি? মানব বন্ধন। তো তুমি যে ট্যাক্স পাইছে এটার বিরুদ্ধে প্রতিবাদ করবা, নানা ভাবে করা যায়, জনস্বার্থের বিরুদ্ধে যায় এমন যে কোনো কিছুর বিরুদ্ধে তুমি প্রতিবাদ করতে পারো বিভিন্ন ভাবে, র্যালি করে, কালেক্টিং সিগনেচার স্বাক্ষর সংগ্রহ করে, মেকিং হিউম্যান চেঞ্জ মানে মানব বন্ধন করে, রাইটিং পিটিশন স্বাক্ষর করে, পিটিশন করা আইন আদালত ইটসেট্রা ইত্যাদি। ইউ ক্যান অলসো হেল্প, এছাড়াও তুমি সুনাগরিকের দায়িত্ব কর্তব্য পালন করতে পারো। কি কি ভাবে? ইউ ক্যান অলসো হেল্প, তুমি সাহায্য করতে পারো কন্ট্রোল ট্রাফিক নিয়ন্ত্রণে, কন্ট্রোল মানে নিয়ন্ত্রণ, ট্রাফিক নিয়ন্ত্রণে ইন ফ্রন্ট অফ স্কুল, একটা স্কুলের সামনে। আবার হেল্প চিলড্রেন, তুমি বাচ্চাদেরকে সাহায্য করতে পারো টু ক্রস দ্য রোডস, সড়ক অতিক্রম করতে। ওয়ার্ক ইন এ টিম টু ক্লিন আ পার্ক অর সি বিচ, এছাড়াও তুমি কাজ করতে পারো একটা পার্ক ক্লিন করতে বা সি বিচ ক্লিন করতে। তো ইউ ক্যান অলসো গিভ সাম সার্ভিসেস, এছাড়াও তুমি কিছু সেবা দিতে পারো টু এল্ডারলি পিপল, বৃহৎ বা বড় মানুষদেরকে, যারা ধরো অনেক বৃদ্ধ বয়স্ক, এল্ডারলি পিপল, বয়স্ক মানুষকে, তোমার এলাকার যারা বয়স্ক মানুষ তুমি তাদেরকে কিছু সেবা শুশ্রূষা করলা, এটাও কি সিভিক এঙ্গেজমেন্ট। দিজ আর অল এক্সাম্পলস অফ সিভিক এঙ্গেজমেন্ট, এই সবই সুনাগরিকের দায়িত্ব কর্তব্যের উদাহরণ। অ্যাজ হোয়াট ইউ ডু ডিরেক্টলি অ্যাফেক্টস দ্য কমিউনিটি, কারণ তুমি যা করতেছো সেটা প্রত্যক্ষভাবে, ডিরেক্টলি, শব্দের শেষে এলয় থাকলে সেটা অ্যাডভার্ব হয়, জেনারেলি, ইউজুয়ালি, কমনলি, রেগুলারলি, ডেইলি, ঠিক আছে, স্লোলি, কুইকলি, ডিরেক্টলি, ইনডিরেক্টলি, এই সবই এলয় থাকলে অ্যাডভার্ব হয়। তো তুমি যে কাজ করতেছো সেটা সিভিক এঙ্গেজমেন্ট, এগুলো সব সিভিক এঙ্গেজমেন্টের উদাহরণ, কারণ এই প্রত্যেকটা কাজ ডিরেক্টলি অ্যাফেক্ট, সরাসরি প্রভাবিত করে দ্য কমিউনিটি, সম্প্রদায়কে। তো যেটা তোমার সরাসরি সম্প্রদায়কে ভালোভাবে এফেক্ট করে, প্রভাবিত করে, সেটা সবই সিভিক এঙ্গেজমেন্ট। আচ্ছা, দুইটা শব্দ, একটা আছে ইফেক্ট আর একটা আছে এফেক্ট। ইফেক্ট মানে প্রভাব, এবং এটা হচ্ছে নাউন। ইফেক্ট কি? প্রভাব, লিখে রাখো, হ্যাঁ, এটা হচ্ছে নাউন।
আরেকটা কি, আরেকটা আছে এফেক্ট। এফেক্টটা কি? প্রভাবিত করা। এটা একটু লিখে রাখো। আর এই প্যাসেজ এই পর্যন্তই লাগবে, এটাই আসে পরীক্ষাতে, এর বাইরে আর তোমাদের প্রয়োজন নাই, কারণ বিশাল বড় প্যাসেজ দেয় না, এত জায়গাও থাকে না। এরপর হচ্ছে ওই যে ইউনিভার্সিটিতে কি কি পড়ায় টড়ায় ওইগুলা সিভিক এঙ্গেজমেন্টের মধ্যে, ওগুলা তোমাদের লাগবে না। আচ্ছা, এটা লিখছো এখান থেকে, এই এফেক্টটার ইফেক্ট কিন্তু অনেক সিরিয়াস, ঠিক আছে? এখান থেকে ডিউতেও প্রশ্ন হয়, এফেক্ট এবং ইফেক্ট। এফেক্ট মানে প্রভাব, দেখো, আর সরি ইফেক্ট আর এফেক্ট তো একটা নাউন একটা ভার্ব। ইফেক্ট মানে প্রভাব, এটা নাউন, আর এফেক্ট মানে প্রভাবিত করা, এটা হচ্ছে ভার্ব। এবার শর্ট কোশ্চেনস দেখো, সবাই কোশ্চেনস গুলো দেখো। আমি একটু পানি খাবো, আই নিড টু ড্রিঙ্ক এ গ্লাস অফ ওয়াটার। আমি চ্যাট বক্স ওপেন করে দিলাম কিছুক্ষণের জন্য, অ্যানসারটা করো সবাই। দেখো, অপারেশনাল is synonymous with education remains in, দেখো অপারেশনাল is synonymous with, অপারেশনাল মানে কি বোঝায়? কোন একটা জিনিস সেটা কাজ করতেছে কিনা। অপারেশনাল মানে অ্যাক্টিভ কিনা, জিনিসটা কাজ করতেছে কিনা। তো ওর্থলেস মানে মূল্যহীন। অপারেশনাল মানে জিনিসটা কার্যক্রম চলতেছে কিনা, সক্রিয় কিনা, ঠিক আছে? সক্রিয় মানে ইউজফুল কিনা, ঠিক আছে? জিনিসটা কাজে লাগতেছে কিনা। আচ্ছা, তো ওয়ার্থলেস মানে মূল্যহীন। ইম্পসিবল মানে অসম্ভব। ইউজলেস মানে অর্থহীন। ইউজলেস মানে কি? অর্থহীন, মানে যার কোনো ব্যবহারই নাই, ঠিক আছে? বেকার, কি? যা বেকার, ইউজলেস। তো এর কোনোটাই না, এও না, সিও না, ডিও না। তাহলে অ্যান্সার কি? অপারেশনাল মানে প্র্যাকটিক্যাল, বাস্তবে জিনিসটা কাজ করে কিনা, অপারেশনাল কিনা। কারেক্ট অ্যান্সার ইজ প্র্যাকটিক্যাল, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, এডুকেশন রিমেইনস ইনকমপ্লিট, শিক্ষা অসম্পূর্ণ। কখন অসম্পূর্ণ বলছে শিক্ষাকে? মনে আছে প্যাসেজের মধ্যে বলেছিল যে শিক্ষা তখনই অসম্পূর্ণ যদি সেই শিক্ষা আমাদের মনকে আলোকিত না করে। তো শিক্ষা কখন অসম্পূর্ণ? রিমেইনস ইনকমপ্লিট ইফ ইট ব্রিংস পজিটিভ চেঞ্জ, শিক্ষা যদি ইতিবাচক পরিবর্তন আনে তাহলে শিক্ষা ইনকমপ্লিট, ভুল। শিক্ষা ইফ উই ডোন্ট গেট সার্টিফিকেট, আমরা সার্টিফিকেট না পেলে শিক্ষা অসম্পূর্ণ। হোয়াট ইট মেক্স লাইফ, হোয়েন ইট মেক্স লাইফ বেটার, যখন শিক্ষা লাইফটাকে বেটার করে তখন শিক্ষা অসম্পূর্ণ। আর আনলেস ইট ইলুমিনেটস আস, যদি না শিক্ষা আমাদেরকে আলোকিত করে তাহলে শিক্ষা অসম্পূর্ণ। কখন? আনলেস ইট ইলুমিনেটস আস, যদি শিক্ষা আমাদের মনকে আলোকিত না করে। শিক্ষা কখনোই সম্পূর্ণ না যদি তুমি শিক্ষিত হয়ে মানুষের সাথে খারাপ ব্যবহার করো, জোর করো, বৈষম্য করো, জুলুম করো। মানে মানুষকে মানুষ হিসেবে দেখতে হবে। একজন রিক্সাওয়ালা, একজন ভ্যানওয়ালা, একজন দিনমজুর, একজন কোটিপতি, প্রত্যেককে তোমার সমানভাবে দেখতে হবে। যে বড় টাকাওয়ালা তাকে সম্মান করতে হবে, আর যার টাকা পয়সা নাই, কিছু নাই, দিনমজুর, রিক্সাওয়ালা, তাকে সম্মান করা যাবে না। এই চিন্তা আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে? তারপরে দেখো, মেকিং হিউম্যান চেইন, মানুষের মনে কষ্ট দেয় এমন কোনো কাজ করা যাবে না। একজন মানুষ মোটা, সে নিজেও জানে সে মোটা, তাকে তোমার বারবার মোটা বলার দরকার নেই। সে নিজেও জানে এটা তার একটা ড্রব্যাকস, তার একটা সে শারীরিকভাবে মোটা, তুমি কি করবা? তো একজন চিকন, সেও জানে সে চিকন, তোমার বারবার চিকন বলার দরকার নেই। একজন কালো, সে জানে সে কালো,
তোমার তাকে বারবার বলতে হবে না, এটা মানুষকে কষ্ট দেয়। মানুষকে কষ্ট দেওয়া ব্যবহার করা, কষ্টদায়ক আচরণ করা কখনোই তোমাদের থেকে কাম্য না, ঠিক আছে? তো এইটা হচ্ছে প্রকৃত শিক্ষা। যদি আমাদের মনকে আলোকিত না করে, মানুষকে মানুষ হিসেবে চিন্তা না শেখায়, এই শিক্ষা যদি আমরা না পাই, তাহলে সেই শিক্ষা ব্যর্থ পুরোপুরি। মেকিং হিউম্যান চেঞ্জ ইজ এ ওয়ে অফ, আচ্ছা হিউম্যান চেঞ্জ, মানব বন্ধন করাটা কি? মানব বন্ধন করাটা পার্টিসিপেট ইন সিভিক এঙ্গেজমেন্ট, এটা হচ্ছে সিভিক এঙ্গেজমেন্টে পার্টিসিপেট করা। আচ্ছা, এরপরে দ্য ওয়ার্ড ভলান্টারিজম রেফার্স টু, ভলান্টারিজম দ্বারা কি বোঝায়? ভলান্টারিনেস, ফোর্সিং বিজনেস অ্যাক্টিভিটি ক্যাজুয়াল। ভলান্টারিনেস মানে স্বেচ্ছায় শ্রম দেয় আর কি। আমি জাস্ট অ্যান্সার গুলো বলে দিলাম। এরপরে আসতেছে কি যে হিউম্যান কি ইলিউমিনেট ইজ সিনোনিমাস, ইলিউমিনেট মানে আলোকিত করা, ঠিক আছে? তো ব্রাইটেন, ডার্কেন, ডার্কেন মানে অন্ধকার করা, কমপ্লিকেট মানে জটিল করা, এক্সটিংগুইশ মানে নিশ্চিহ্ন করা বা বিলুপ্ত করা, তো ব্রাইটেন মানে হচ্ছে আলোকিত করা। আর এগুলো হচ্ছে শর্ট কোয়েশ্চেন, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। এটা শর্ট কোয়েশ্চেন, তোমাদের গতদিন শর্ট কোয়েশ্চেন যে নিয়ম শেখাইছি, তো এটা তোমাদের হোমওয়ার্ক, এটা নিজেরা করবা। পরেরটা আসো মোস্ট ইম্পর্টেন্ট, এটা হচ্ছে কি নিয়ে? এটা হচ্ছে ফক মিউজিক, লোকগান বা লোকসঙ্গীত নিয়ে। মধু হই হই সাওয়াইলা কোন কারণে ভালোবাসার দাম না দিলা, বের করো, ঠিক আছে? ফক সংস বা লোকগান বের করো, বের করো, বের করো সবাই। ওকে, ফোক সংস বা লোকগান, এটা সবাই বের করো। ওকে, দেখো ফক সংসটা বের করো। ইউনিট 2 লেসন 1, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভিভিআই বের করো। ইউনিট 2 লেসন 2 তে আছে, দেখো ইউনিট 2 লেসন 2 ফক মিউজিক, লোকগান, প্যাসেজটা একটু বের করো, আমরা শুরু করব সবাই। তারপরে এই গান শুনছো, আগে কি সুন্দর দিন কাটাইতাম, গ্রামের নৌজওয়ান হিন্দু মুসলমান, আগে কি সুন্দর দিন কাটাইতাম। কত গান আছে, তাই না? তারপরে কি জ্বালা দিয়ে গেলাম মোরে, পরাণের সিঁথিরে, কি গান আছে না, সিঁথিরে সিঁদুর, পরাণের বন্ধুরে কি জ্বালা দিয়ে গেলাম মোরে। তারপরে কি সব লোকে কয় লালন কি জাত, সংসারে লালন কয় জাতের কি রূপ, দেখলাম না এই নজরে, তাই না? ওকে, সো আমরা এখন শিখবো ফক মিউজিক বা লোকগান। ভাইয়া একটা গান শোনান, আমি পারলে আমি শোনাইতাম রে তোদেরকে, আমি পারলে আমি গান শোনাইতাম। ওকে, দেখো, সো বইতে পেয়েছো সবাই? ফক মিউজিক ইউনিট 2 লেসন 2, দেখো ফক মানে লোক, মিউজিক মানে সঙ্গীত, ফক মানে কি? লোক বা লোক মানে মানুষ, জন, লোক মানে পিপল, জনগণ, লোক। তো ফক মানে লোক, মিউজিক মানে গান বা সঙ্গীত, তো ফক মিউজিক মানে লোকগান বা লোকসঙ্গীত, লোকগান বা লোকসঙ্গীত। তো ফক মিউজিক, লোকগান বা লোকসঙ্গীত কনসিস্টস অফ সং, যেটা হচ্ছে এমন সব গান নিয়ে রচিত, কনসিস্ট অফ মানে রচিত, আর কনস্টিটিউশন মানে সংবিধান, কনসিস্ট আর কনস্টিটিউশন। তো ফক মিউজিক কনসিস্ট অফ সংস এন্ড মিউজিক। তো ফক মিউজিক গঠিত, কনসিস্ট অফ গঠিত বলো, রচিত বলো, যেটাই বলো। তো ফক মিউজিক কনসিস্ট অফ গঠিত, সংস এন্ড মিউজিক ওইসব গান এবং সঙ্গীত নিয়ে, অফ এ কমিউনিটি একটা সম্প্রদায়ের ওইসব গান নিয়ে, দ্যাট আর নট ইনফ্লুয়েন্সড যে গানগুলো প্রভাবিত না, বাই এনি সফিস্টিকেটেড মিউজিক্যাল রুলস কোন ধরনের সফিস্টিকেটেড অত্যাধুনিক, সফিস্টিকেটেড মানে কি? কোন ধরনের অত্যাধুনিক মিউজিক্যাল রুলস সঙ্গীতের যে রুলস, আর এনি স্ট্যান্ডার্ড মিউজিক্যাল স্টাইল অথবা কোন ধরনের স্ট্যান্ডার্ড, হ্যাঁ মানসম্মত মিউজিকের স্টাইল ফলো করে না, বা কোন ধরনের মিউজিক্যাল রুলস আধুনিক বা অত্যাধুনিক বর্তমান সময়ের যত মিউজিক্যাল রুলস এইগুলোর দ্বারা ইনফ্লুয়েন্সড না, প্রভাবিত না, সেইগুলো হচ্ছে লোকগান। লোকগান কি? যখন আমরা শুনি যে মধু হই হই আরে বিষ হাওয়াইলা, তো মধু হই হই মানে মধু কয়া কয়া, বইলা বইলা, বিষ হাওয়াইলা মানে বিষ খাইয়েছো আমাকে, ঠিক আছে? মধু হই হই বিষ হাওয়াইলা, কোন হারণে ভালোবাসার দাম ন দিলা। তো এইগুলা, এই কথাগুলা কি কোনো মিউজিক্যাল রুলস, স্ট্যান্ডার্ড মিউজিক, এটার টোন, এটার সঙ্গীত, এটার লিরিক্স, কোনো কিছু কি ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করে? করে না। তো ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ফলো করলে সেটা লোকগান বা লোকসঙ্গীত হবে না।
লোকগান বা লোকসঙ্গীত সবসময় ওই অঞ্চলের মানুষের কথা অনুযায়ী হবে, কখনো কোনো আধুনিক অত্যাধুনিক ক্লাসিক্যাল মিউজিকের কোনো নিয়ম তারা ফলো করবে না। ক্লিয়ার? তাহলে সেটা লোকগান হবে না। ঠিক আছে, ওকে। স্টোরিজ ফ্রম গাজা পড়াবো। বাংলাদেশ হ্যাজ এ হেরিটেজ অফ রিচ ফক মিউজিক। বাংলাদেশ লোকগানের দিক থেকে হ্যাঁ সমৃদ্ধ একটা ঐতিহ্য আছে। হেরিটেজ মানে ঐতিহ্য। বাংলাদেশের কি আছে? হেরিটেজ আছে, ঐতিহ্য আছে। কিসের ঐতিহ্য আছে? লোকগানের। হ্যাঁ, অফ রিচ ফক মিউজিক। রিচ মানে ধনী, আবার রিচ মানে সমৃদ্ধ। বাংলাদেশের সমৃদ্ধ লোকগানের ঐতিহ্য আছে। হুইচ ইনক্লুডস, যার মধ্যে অন্তর্ভুক্ত বোথ রিলিজিয়াস ধর্মীয় গান অ্যান্ড সেকুলার এবং ধর্মনিরপেক্ষ গান। কিছু আছে ধর্মীয় গান, আবার কিছু আছে কি সেকুলার গান। সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষ, সেকুলার মানে কি ধর্ম নিরপেক্ষ। সব লোকে কয় লালন কি জাত সংসারে, লালন কয় জাতের কিরূপ দেখলাম না এই নজরে, তাই না? তারপরে খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, ধরতে পারলে শিকল বেরি দিতাম পাখির পায়, খাঁচার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। এই যেগুলো সবই আমাদের ফক সং, লোকগান। তো এই ধর্মীয় এবং ধর্মনিরপেক্ষ দুই ধরনের গানই আছে। তারপরে গান আছে না ধর্মীয় গান, দে দে পাল তুলে দে মাঝি হেলা করিস না, ছেড়ে নৌকা মাঝি যাব মদিনা। ঠিক আছে, তো এইগুলা। ওকে, এরপরে দেখো, তো ফক মিউজিক মে বি ডিসক্রাইব। তো এই রিলিজিয়াস মানে ধর্মীয়, ধর্মীয়, আর সেকুলার মানে ধর্মনিরপেক্ষ। সেকুলার মানে ধর্মনিরপেক্ষ আর রিলিজিয়াস মানে ধর্মীয়। তো ফক মিউজিক লোকগানকে ডিসক্রাইব করা যেতে পারে as the music of the ancient times, প্রাচীনকার সময়ের মানুষের সঙ্গীত হিসেবে। that sprang, যেটা নিঃসৃত হয়, বেরিয়ে আসে from the heart of a community, একটা সম্প্রদায়ের হৃদয় থেকে, একটা সম্প্রদায়ের হৃদয় থেকে। আছে দেখো, তো লোকগানকে বর্ণনা করা যেতে পারে অ্যানসাইন্ট টাইমস। অ্যানসাইন্ট মানে প্রাচীন, আর টাইমস মানে সময়। অ্যানসাইন্ট মানে কি প্রাচীন, তো প্রাচীন সময়ের, হ্যাঁ প্রাচীন সময়ের গান হিসেবে। দ্যাট স্প্র্যাং, যেটা স্প্র্যাং মানে নিঃসৃত হওয়া, স্প্রিং থেকে স্প্র্যাং দুটো, যেটা স্প্র্যাং বেরিয়ে আসে, নিঃসৃত হয় ফ্রম দ্য হার্ট অফ এ কমিউনিটি, একটা কমিউনিটির হৃদয় থেকে, একটা কমিউনিটির হৃদয় থেকে এই গানগুলো বেরিয়ে আসে। তো যেমন এই যে একটা গান আছে, কে যাস রে ভাটির গাং বাইয়া, আমারে ভাই ধন্দ্রে কয়ো নায়র নিত বইলা। তো এই যে এটা জেলের সম্প্রদায়ের গান, কে যাস রে ভাটির গাং বাইয়া, ঠিক আছে, আমারে ভাইরে কয়ো নায়র নিত বইলা। ঠিক আছে, তো এই যে গানগুলো এটা জেলের সম্প্রদায়ের গান, এরকম আর কি। তো বেসড অন দেয়ার ন্যাচারাল স্টাইল অফ এক্সপ্রেশন, তো এই ধরনের গানে তারা ন্যাচারাল স্টাইলের উপর ভিত্তি করে, ন্যাচারাল স্টাইলের উপর বেসগুলো, স্টাইলের উপর ভিত্তি করে গানগুলো রচিত হয়, ন্যাচারাল স্টাইল বেসড। যেমন তারা যেভাবে কথা বলে ওইভাবেই তারা গানটা গায়। তারা ধরো যেমন যদি উদাহরণ দিই, একই উদাহরণ ধরো যে মধু হয়ে বিষ খাওয়াইলা, তাহলে শুদ্ধ ভাষা কি? মধু বলে বলে বিষ খাইয়েছ আমাকে, তাই না? কিন্তু শুদ্ধ ভাষায় কি বলে? তাহলে আর গান হবে না, মধু হয়ে বিষ খাওয়াইলা, এই ব্যবস্থা তারা করে। তো তাদের ন্যাচারাল যে স্টাইল অফ এক্সপ্রেশন, এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, ন্যাচারাল যে স্টাইলে, যে অভিব্যক্তিতে, যে এক্সপ্রেশনে ওরা কথা বলে সেইটাই ফুটে উঠবে। এবং আনইনফ্লুয়েন্সড বাই দ্য রুলস অফ ক্লাসিক্যাল মিউজিক, এবং এই যে ক্লাসিক্যাল মিউজিক 90-এর দশকের পরে, 90-এর দশকের পরের সময়কার যে গানগুলা ক্লাসিক্যাল সঙ্গীত, সেইটার রুলস দ্বারা, নিয়ম কানুন দ্বারা ওরা আনইনফ্লুয়েন্সড, অপ্রভাবিত, ওরা কোন ধরনের রুলস দ্বারা ইনফ্লুয়েন্সড না। আর মডার্ন পপুলার সংস, আবার যত মডার্ন পপুলার গান আছে, কোক স্টুডিও বাংলা সহ টি সিরিজ ইন্ডিয়ান যত মডার্ন পপুলার সং আছে, এগুলার দ্বারা ওরা আনইনফ্লুয়েন্সড। ওই গানের উপর কারো কোনো প্রভাব নাই, মানে যার যেরকম মনে চায় সে সেইভাবে গায়, এইটাই কি এইটাই লোকগান বা লোকসঙ্গীত। ঠিক আছে, কোন ধরনের কোন আধুনিক রুলস যদি সেই গানে প্রভাবিত করে তাহলে ওটা লোকগান না। আচ্ছা, এনি অ্যারেঞ্জমেন্ট অফ সাউন্ড, যে কোনো ধরনের সাউন্ডের অ্যারেঞ্জমেন্ট ক্রিয়েটেড বাই দ্য কম্বিনেশন অফ, যেটার সৃষ্টি করা হয় মিশ্রণে, ক্রিয়েটেড সৃষ্টি করা হয় বাই দ্য কম্বিনেশন মিশ্রণে, কিসের মিশ্রণে? টিউন, সুরের মিশ্রণে,
দেখো সুরের মিশ্রণে ভয়েস, কণ্ঠের মিশ্রণে এন্ড ইনস্ট্রুমেন্ট, বিভিন্ন বাদ্যযন্ত্রের মিশ্রণে ডান্স, নৃত্যের মিশ্রণে মে বি ডেসক্রাইবড, সেগুলোকে বর্ণনা করা হয় মিউজিক হিসেবে। তাহলে মিউজিক কি? মিউজিক হচ্ছে এমন একটা অ্যারেঞ্জমেন্ট যেটা সৃষ্টি করা হয় কয়েকটা জিনিসের কম্বিনেশনে। এই জিনিসগুলোর কম্বিনেশনে একটা মিউজিক তৈরি হয়। কোন কোন জিনিস? যেমন কম্বিনেশন অফ টিউন, টিউন থাকে, ভয়েস থাকে, কণ্ঠ থাকে, ইনস্ট্রুমেন্ট বাদ্যযন্ত্রের সুর থাকে, নৃত্য থাকে, মে বি ডেসক্রাইবড অ্যাজ মিউজিক। তো এই মিশ্রণটাকে বলা হয় মিউজিক বা সঙ্গীত। একজন লিখছে মন রে, আরে মন রে, আচ্ছা মনে রে, আচ্ছা ঠিক আছে। বা তোমরা একটা করে গান গাইতে পারো, ঠিক আছে? ওকে, দেখো এরপরে দেখো আমরা একটু খেয়াল করি। ভাইয়া আমার কুষ্টিয়া আইসেন কোনোদিন? লালনের না, আমি কখনো কুষ্টিয়া যাই নাই। ওকে, এরপরে দেখো ফক মিউজিক। শোনো, এইটার প্যাসেজটা এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট, শর্ট কোশ্চেনের জন্য ইম্পর্টেন্ট, এটা কিন্তু ফ্লো চার্টের মধ্যে আমি দিয়েছি। হ্যাঁ, তো ফক মিউজিক ইজ আ কম্বিনেশন অফ সং, এটা হচ্ছে গানের তো লোকগান যেটা সঙ্গীত হচ্ছে এই টিউন, ভয়েস, ইনস্ট্রুমেন্ট এবং নৃত্যের মিশ্রণে তৈরি হয়। তো ফক মিউজিক কি? ফক মিউজিক হচ্ছে সং, টিউন, ডান্স দ্যাট অরিজিনেট ফ্রম মানে উৎপত্তি হওয়া, এটা একটা ফ্রেজ। অরিজিনেট ফ্রম মানে কি? উৎপত্তি হওয়া। অরিজিনেট ফ্রম মানে কি? উৎপত্তি হওয়া, ঠিক আছে? তো সং, টিউন এবং ডান্সের মিশ্রণে উৎপত্তি হয় দ্য ট্রেডিশনাল কালচার, এবং ট্রেডিশনাল প্রচলিত যে কালচার, সংস্কৃতি। ট্রেডিশনাল মানে কি? প্রচলিত। ট্রেডিশনাল মানে আমাদের দেশের যে প্রচলিত কালচার মানে সংস্কৃতি অফ অর্ডিনারি পিপল, সাধারণ মানুষের। হ্যাঁ, মানে ফোক, সাধারণ মানুষের যে প্রচলিত সংস্কৃতি আছে সেখান থেকে উৎপত্তি হওয়া সং, টিউন এবং ডান্সের কম্বিনেশনকে, মিশ্রণ ফক মিউজিক বা লোকগান বলা হয়। মানে লোকের মধ্যে, অর্ডিনারি পিপল মানে সাধারণ লোকের মধ্যে প্রচলিত সং, টিউন এবং ডান্সের কম্বিনেশনকে লোকগান বলা হয়। লোকের মধ্যে প্রচলিত সং, টিউন, ডান্সকে লোকগান বলা হয়। এটা অরিজিনেট ফ্রম, লোকগান উৎপত্তি হয়, অরিজিনেট হয় ফ্রম দ্য ট্রেডিশনাল। ট্রেডিশনাল শব্দের শেষে এল থাকলে সেটা অ্যাডজেক্টিভ হয়। ট্রেডিশনাল, কালচারাল, ন্যাশনাল, হিস্টোরিক্যাল, ইকোনমিক্যাল। হ্যাঁ, তো প্রচলিত সংস্কৃতি থেকে যা চলে, যে ভাষায় কথা কয়, যেভাবে চায়, যেভাবে কথা কয়, যেভাবে আচার আচরণ করে, সেইটাই গানের মধ্যে ফুটে ওঠে, তাইলে ওটা লোকগান। মডার্ন হইলে সেটা লোকগান না। ফর এক্সাম্পল, উদাহরণস্বরূপ, বাউল সংস, বাউল গান আর এ কম্বিনেশন অফ টিউন, মিউজিক এন্ড ডান্স দ্যাট আর অ্যাসোসিয়েটেড উইথ দ্য বাউল ট্রেডিশন ইন বেঙ্গল। উদাহরণস্বরূপ বাউল গান, এটা কিসের কম্বিনেশন? কম্বিনেশন মানে মিশ্রণ, এটা একটা নাউন, শব্দের শেষে টিআই ওয়েন আছে, যেমন এডুকেশন একটা নাউন ছিল। তো বাউল সং হচ্ছে কিসের কম্বিনেশন? টিউন, মিউজিক এবং ডান্সের কম্বিনেশন, যেটা অ্যাসোসিয়েটেড উইথ বাউল ট্রেডিশন ইন বেঙ্গল, বাংলার বাউল প্রথার সাথে। ট্রেডিশন মানে প্রথা, আর ট্রেডিশনাল মানে প্রচলিত প্রথা। তো বাংলার বাউল প্রথার সাথে অ্যাসোসিয়েটেড, সম্পৃক্ত যে টিউন, মিউজিক এবং ডান্স আছে সেটাকে বাউল গান বলা হয় বা বাউল সঙ্গীত বলা হয়। যেমন ওই যে আমি একটা বললাম, লালনকে নিয়ে আছে সব লোকে কয় লালন কি জাত সংসারে, তারপরে লোকে বলে বলে রে ঘর বাড়ি বালা নাই আমার, এরকম অনেক গান আছে। তারপরে ফক মিউজিক হ্যাজ দ্য ফক ক্যারেক্টারিস্টিক্স, লোকগানের আরো নিচের বৈশিষ্ট্যগুলো রয়েছে। এই পার্টটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মূলত এইখান থেকে কোশ্চেনটা কিন্তু হয়, এই পার্টটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, মূলত এইখান থেকেই কোশ্চেনটা হয়। হ্যাঁ, তো ফক মিউজিকের নিচের ক্যারেক্টারিস্টিক্স, ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য। ক্যারেক্টারিস্টিক্স মানে কি? বৈশিষ্ট্য। এই শব্দটা অনেক জায়গায় পাওয়া তোমরা, ঠিক আছে? ক্যারেক্টারিস্টিক্স মানে বৈশিষ্ট্য। তো লোকগানের নিজস্ব এই বৈশিষ্ট্যগুলো আছে, মানে লোকগান হতে হলে এই বৈশিষ্ট্যগুলো সে ফলো করে। অরিজিনেট মানে কি? হ্যাঁ, অরিজিনেট মানে উৎপত্তি হওয়া, উৎপত্তি হওয়া। শোনো, তোমরা এই ব্যাচ তোমরা কেমন একটু অস্থির টাইপের, মানে তোমাদের একটা জিনিস আমি লক্ষ্য করতেছি, তোমরা খুবই অস্থির। মানে কালকে টেন্স পড়াইছি, টেন্স পড়াইছি, তখন বলছো ভাই ফার্স্ট পেপার করান। এখন ফার্স্ট পেপার পড়াইতেছি,
নেক্সট দিন সামারি পড়বো আমরা, আর এক দুদিন প্যাসেজ পড়ার পরে আমরা সামারিতে যাব। এখন তোমরা বলতেছো গ্রামারে ওই গ্রামার করান। তো আসলে এইভাবে তো হইলে তো মানে এটা তো মেন্টালি মানে প্যারা ভাইয়া, এইভাবে তো আসলে হয় না। একটা কোর্স হয় তোমরা এক সপ্তাহ ফার্স্ট পেপার পড়ো, এক সপ্তাহ সেকেন্ড পেপার পড়ো, তারপর আবার ফার্স্ট পেপার আবার সেকেন্ড। এত অস্থির কেন তোমরা? তোমাদের আচার আচরণ আমি একটু মানে বলতে চাচ্ছি তোমরা একটু সংযত হও, ঠিক আছে, একটু রিল্যাক্স হও। তুমি আজকে বা তুমি তো 1 বছর ধরে এইচএসসি ইংলিশ পড়াইছো, আমি 8 বছর ধরে পড়াইতেছি, 8 বছর। বুঝতে পারছো ভাইয়া? একজন জিজ্ঞেস করছে যে ভাইয়া প্যাসেজ কেন পড়াচ্ছেন, এটা তো কলেজে পড়াইছে। মানে কলেজে পড়ে, তোমার কলেজে পড়াইছে, আর কারো কলেজে বা তোমার কলেজে পড়াইছে বলে আর এটা পড়ানো লাগবে না কারো। এই কোর্সে 900 স্টুডেন্ট ভর্তি হয়েছে, আর কারো এটা পড়ার দরকার নেই। কি অ্যাবসার্ড ধরনের কমেন্ট করো, কি অ্যাবসার্ড কোয়েশ্চেন্স। প্যাসেজ কেন ভাই? একজন টিচার তার কাজ হচ্ছে প্রত্যেকটা প্যাসেজ পড়ানো এই বইয়ের, তুমি বলতেছো প্যাসেজ কেন পড়াচ্ছেন? কি অকওয়ার্ড কোয়েশ্চেন। বুঝতে পেরেছো তো? তোমরা একটু, আমার মনে হয় যে তোমাদের চিন্তা চেতনা এই জিনিসগুলো নিডস টু বি ফিক্সড। ক্লিয়ার? এটা একটু তোমরা আসলে একটু ভাবতে পারো। ট্রান্সমিটেড মানে কি? প্রেরিত হওয়া, প্রেরিত হওয়া। দেখো, সো ক্যারেক্টারিস্টিক্স কি কি, একটা লোকগানের কি কি বৈশিষ্ট্য আছে আমরা একটু দেখি। তো ইট ইজ কম্পোজড বাই রুরাল ফক। তো লোকগান কম্পোজড, লোকগান রচিত হয় রুরাল ফক, গ্রামীণ মানুষের দ্বারা। রুরাল মানে গ্রামীণ বা গ্রাম্য, গ্রাম্য মানুষদের দ্বারা রচিত হয়। কি? গ্রাম্য মানুষদের দ্বারা, ঠিক আছে, গ্রাম্য যারা গ্রামের তারা। এরপরে অন দা বেসিস অফ অ্যানসেন্ট রুলস, এবং এটা কিসের উপর ভিত্তি করে? অ্যানসেন্ট রুলস। অ্যানসেন্ট মানে প্রাচীন রুলের উপর। গানের প্রাচীন নিয়ম ওরা ফলো করে, যে প্রাচীন নিয়মগুলো কোনো বইয়ে নাই। ট্রান্সমিটেড ওরালি, মুখে মুখে প্রেরিত হয়েছে। ধরো আমার দাদার দাদা এক ধরনের গান গাইতো, বাউল গান। সেই বাউলত্ব পাইছে আমার দাদা, আমার দাদার দাদা। তো দাদার দাদা যে, তার পুত্র পাইছে তারটা, তারটা পাইছে আমার দাদা, আমার দাদারটা পাইছে মনে করো আমার বাপ, আমার বাপেরটা পাইছি আমি, এরকম। এবং মুখে মুখে, তারা শিক্ষিত না যে বইয়ে করবে, এটা জাস্ট গ্রামের মানুষের দ্বারা মুখে মুখে প্রচলিত অ্যানসাইন্ট মানে প্রাচীন, প্রাচীন নিয়ম ফলো করে গান রচিত হয়। এবং এই যে রুলস গুলা, প্রাচীন নিয়মগুলো, এগুলো কিন্তু বইয়ে না, ট্রান্সমিটেড ওরালি, মৌখিক ভাবে শুনে আসা, মুখে মুখে শুনে আসা, ঠিক আছে, মুখে মুখে শুনে আসা এগুলা। হ্যাঁ, তো দিস অ্যানসাইন্ট রুলস, এই প্রাচীন নিয়মগুলো অফ মিউজিক, সঙ্গীতের, হ্যাভ নট বিন ইনফ্লুয়েন্সড, এগুলোকে ইনফ্লুয়েন্স করে নাই, বা এরা ইনফ্লুয়েন্সড না বাই ক্লাসিক্যাল, আধুনিক বা মডার্ন। এই ক্লাসিক্যাল বা মডার্ন সঙ্গীতের দ্বারা, ক্লাসিক্যাল মানে আধুনিক, আবার মডার্ন মানে আধুনিক, কিন্তু এটা পার্থক্য আছে। ক্লাসিক্যাল মানে আধুনিকের শুরুর দিকে, মানে আধুনিক যুগ বলা হয় 1800 সালের পরের থেকে, 1800 সাল, 1801 থেকে আধুনিক। তো তারপরে আবার গানের মধ্যে আবার আধুনিক ভাগ আছে, ক্লাসিক্যাল ভাগ আছে, 90 দশকের গান। তো একটু মডার্নের আগের যে জামানাটা সেটা ক্লাসিক্যাল, তারপরে মডার্ন। তো ক্লাসিক্যাল মডার্ন কোনোটাই ফলো করবে না, এটা জাস্ট আমার বাপ দাদার নিয়ম, আমি মুখে মুখে যেটা শুনছি আমি ওইভাবেই গান গাবো, ওইটাই লোকগান, কোন আধুনিক নিয়ম ফলো করবে না। ফক সংস মে বি সাং। এরপরে কি বৈশিষ্ট্য আছে লোকগানের? 3 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে লোকগানকে গাওয়া হয়। দেখো, ফক সংস মে বি সাং, লোকগানকে পড়ানো হয় ইন গ্রুপস অর ইন, সরি, লোকগানকে পড়ানো হয় বলছি, লোকগানকে গাওয়া হয়। সাং মানে গাওয়া হয়, সিং স্যাং সাং, গাওয়া হয় গ্রুপস, দলবদ্ধভাবে এটাকে গাওয়া হয়, আবার ইন্ডিভিজুয়ালি কোনো একজন ব্যক্তি গায়। কিছু লোকগান আছে যারা দল গায়, কিছু লোকগান আছে মানুষ একা গায়। তো নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফক মিউজিক। লোকগানের চতুর্থ ক্যারেক্টারিস্টিক, চতুর্থ বৈশিষ্ট্য কি? নো রেগুলার প্র্যাকটিস, কোনো নিয়মিত চর্চার দরকার হয় না। নো রেগুলার প্র্যাকটিস ইজ রিকোয়ার্ড ফর ফক মিউজিক। লোকগানের জন্য রিকোয়ার হয় না, রিকোয়ার মানে প্রয়োজন, কোনো রেগুলার প্র্যাকটিসের প্রয়োজন হয় না, ঠিক আছে। মানে প্রফেশনাল সঙ্গীতজ্ঞ যারা, তারা যেরকম রেগুলার গান গায়, ওরকম রেগুলার গাওয়ার প্রয়োজন হয় না। এরপরে বৈশিষ্ট্য কি? ইট ইজ কম্পোজড এন্ড পারফর্মড বাই ইলিটারেট অর সেমি ইলিটারেট পিপল। এই গানগুলা কম্পোজড মানে রচিত, এবং পারফর্মড এবং পারফর্ম করে দেখায় ইলিটারেট অশিক্ষিত, আর সেমি ইলিটারেট আধা শিক্ষিত লোকজনের দ্বারা। সেমি ইলিটারেট, দেখো, ইলিটারেট মানে অশিক্ষিত, আর সেমি ইলিটারেট মানে অর্ধশিক্ষিত। দেখো, ইলিটারেট মানে অশিক্ষিত, আর সেমি লিটারেট মানে অর্ধশিক্ষিত মানুষ বা
অশিক্ষিত মানুষ এই গানগুলো রচনা করে এবং পারফর্ম করে। 5 নাম্বার বৈশিষ্ট্য। 6 নাম্বার বৈশিষ্ট্য, ইট ইজ এ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন। এটা হচ্ছে স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, মানে স্বতঃস্ফূর্ত, ঠিক আছে, স্বতঃস্ফূর্ত। হ্যাঁ, এটা হচ্ছে একদম স্বতঃস্ফূর্ত অভিব্যক্তি, স্পন্টেনিয়াস এক্সপ্রেশন, স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে গায়, মানে ওদের যে ভাষা ওই ভাষাই গাইবো, ঠিক আছে, ওর বাইরে তারা যাবে না। এবং ইট ইজ স্পন্টেনিয়াস এক্সপ্রেশন অফ ফিলিংস, অনুভূতির একদম স্বতঃস্ফূর্ত বহিঃপ্রকাশ, এন্ড থটস ইন ইজি ল্যাঙ্গুয়েজ। এবং এই গানের মধ্যে তারা তাদের থটস গুলোকে, চিন্তাগুলোকে প্রকাশ করে ইন ইজি ল্যাঙ্গুয়েজ, একবারে সহজ ভাষায়, ঠিক আছে। একটা গান আছে না, ভাঙা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, আমি শুধু ভাবি বসিয়া। হ্যাঁ, ভাঙ্গা তরি ছেঁড়া পাল, মানে আমার তরিও ভাঙ্গা, আমার পালও ছেঁড়া, তো ভাঙ্গা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, আমি শুধু ভাবি বসিয়া। আল্লাহ মাবুদ, আর কতদিন এই ভাঙ্গা তরি নিয়ে চলবে এইভাবে, একদম ইজি ল্যাঙ্গুয়েজে, ভাঙ্গা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল। ওকে, এরপরে কি লোকাল ডায়ালেক্ট, স্থানীয় উপভাষা বা আঞ্চলিক ভাষা। ডায়ালেক্ট মানে আঞ্চলিক ভাষা বা উপভাষা, একটা জায়গার আঞ্চলিক যে ভাষা এটাকে ডায়ালেক্ট বলে। তো স্থানীয় আঞ্চলিক ভাষা, এন্ড সিম্পল টিউন, এবং সহজ টিউনে রচিত হয় বা গাওয়া হয়। এরপরে 7 নম্বর বৈশিষ্ট্য কি, বোথ ওয়ার্ডস এন্ড টিউনস আর অ্যাপিলিং। কথা হচ্ছে এর যে শব্দগুলা এবং টিউন, সুরগুলা আর অ্যাপিলিং, খুবই আকর্ষণীয় বা আবেদনময়ী। অ্যাপিলিং মানে কি, আকর্ষণীয়, এর যে সুরগুলা আর শব্দগুলা খুবই সেটা আকর্ষণীয় হয়, ঠিক আছে। এরপরে ডেসপাইট ইট ইউনিভার্সাল অ্যাপিল, এটার বৈশ্বিক আকর্ষণ থাকা সত্ত্বেও, ডেসপাইট মানে সত্ত্বেও, যদিও এটার ইউনিভার্সাল অ্যাপিল আছে, ইন্টারন্যাশনালি মানুষ এই গানগুলা শুনে। তো ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, তো যদিও এটার ইউনিভার্সাল সার্বজনীন বিশ্বব্যাপী গ্রহণযোগ্যতা আছে, বিশ্বব্যাপী এটার প্রতি আকর্ষিত মানুষ লোকগানের প্রতি, তারপরেও ইট ইউজেস লোকাল ডায়ালেক্ট, তারপরে এটা কি এই গানগুলো স্থানীয় উপভাষায় ব্যবহার করে। এবার ইট ডিপেন্ডস আপন নেচার, এটা নির্ভর করে প্রকৃতির উপর, এন্ড দ্য রুরাল এনভায়রনমেন্ট, এবং ওইখানকার স্থানীয় গ্রামীণ পরিবেশের উপর। এরপর দেখো, নেচার মানে প্রকৃতির উপর, আর রুরাল এনভায়রনমেন্ট ওইখানকার পরিবেশের উপর। ইট ইজ অ্যান এক্সপ্লিসিট ম্যানিফেস্টেশন অফ দ্য জয়েস এন্ড সরোস অফ ডেইলি লাইফ। এরপরে কি, এই গানগুলো একটা এক্সপ্লিসিট, অসাধারণ ম্যানিফেস্টেশন, বহিঃপ্রকাশ, অফ দ্য জয়েস, আনন্দের, এন্ড সরোস, দুঃখ, অফ ডেইলি লাইফ, ডেইলি লাইফে যে আনন্দ এবং দুঃখ আছে তার একটা এক্সপ্লিসিট, অসাধারণ বহিঃপ্রকাশ আছে। দুঃখ নিয়ে গান আছে, আবার হ্যাঁ জয় আনন্দ নিয়েও কিন্তু গান আছে। আচ্ছা, এরপরে ইট ইজ এ সিম্পল এন্ড ন্যাচারাল রিদমস, এটা ইউজ করে সিম্পল, সহজ, এবং ন্যাচারাল রিদম, ছন্দ, একেবারে ইজি এন্ড সহজ ছন্দ ইউজ করে। হ্যাঁ, গ্রামের নওজোয়ান, হিন্দু মুসলমান মিলিয়া বাউলা গানার মুর্শিদি গাইতাম, আগে কি সুন্দর দিন কাটাইতাম, এই রিদম গুলা, হ্যাঁ ছন্দগুলা ন্যাচারাল থাকে। এরপরে যে আরেকটা বললাম যে ভাঙ্গা তরি ছেঁড়া পাল চলবে আর কতকাল, হ্যাঁ এই যে মিলগুলো একবার সহজ এবং ন্যাচারাল, আমি গান লিখলে মনে হয় ভালোই লিখতে পারতাম। এরপর ইট কন্টেইনস, এটার মধ্যে অন্তর্ভুক্ত থাকে এ স্ট্রং ইমোটিভ এক্সপ্রেশন, ইমোশন থেকে ইমোটিভ শব্দটা আসছে, এটার মধ্যে একটা শক্তিশালী, স্ট্রং, দৃঢ়, ইমোটিভ, আবেগিক এক্সপ্রেশন, অভিব্যক্তি থাকে, অফ হিউম্যান লাভ, মানুষের ভালোবাসার, এন্ড সেপারেশন, এবং মানুষের বিচ্ছেদের। তো এই গানের মধ্যে মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদ ফুটে ওঠে, মানুষের ভালোবাসা এবং বিচ্ছেদ। ওকে, তা মাইয়া ও মাইয়া রে তুই অপরাধী রে, যত্নে গড়া ভালোবাসা দে ফিরাই দে, শুনছে এই গান তো, হিউম্যান সেপারেশন, ঠিক আছে, বা লাভ এন্ড সেপারেশন, মানব ভালোবাসা এবং মানুষের সেপারেশন ফুটে উঠছে। তো এই বাংলাদেশে ফক মিউজিক হ্যাজ গ্রেট ভ্যারাইটি, বাংলাদেশের লোকগানের অনেক ভ্যারাইটি মানে বৈচিত্র্য আছে। এক্সপ্রেশন মানে অভিব্যক্তি, সেপারেশন মানে বিচ্ছিন্ন, আলাদা ব্রেকআপ হওয়া আর কি যেটা বলে। বাংলাদেশের লোকগানের গ্রেট ভ্যারাইটি, ভ্যারাইটি মানে কি বৈচিত্র্য, বাংলাদেশের লোকগানের গ্রেট ভ্যারাইটি আছে, অনেক বৈচিত্র্য আছে। উইথ সংস কম্পোজড অন কালচার, কারণ বাংলাদেশের গান রচিত হয় কালচার, আমাদের সংস্কৃতি নিয়ে,
আইলো 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 রে রঙ্গে ভরা বৈশাখ আমার আইলো রে, ফাগুনি পূর্ণিমা রাতে, এই গান, চল পালায় যায়, এরকম অনেক গান আছে। ফেস্টিভ্যালস, উৎসব নিয়ে, এসো হে বৈশাখ এসো এসো, আমার ভাইয়ের রক্ত রাঙানো 21শে ফেব্রুয়ারি। তারপরে ভিউজ অফ লাইফ, ভিউজ অফ লাইফ জীবন দর্শন নিয়ে, ঠিক আছে। ন্যাচারাল বিউটি, প্রাকৃতিক সৌন্দর্য নিয়ে। রিভার্স, নদী নিয়ে, কে যাস রে ভাটির গাং বাইয়া, আমার এই ভাই ধন্য করুন আর নিতে বইলা। তারপরে কি রুরাল এন্ড রিভারাইন লাইফ, এবং কি রুরাল লাইফ গ্রামীণ জীবন নিয়ে, এন্ড রিভারাইন লাইফ এবং নদী মাতৃক জীবন নিয়ে। হ্যাঁ, কন্যা নদীর ঘাটে ওড়ায় না এলো চুলে, আকাশ কাঁদে আমার গায়ে, বা সামথিং লাইক এরকম গান আছে। তো রিভারাইন লাইফ, নদীমাতৃক জীবন, রিভার মানে নদী, রিভারাইন নদীমাতৃক জীবন নিয়ে অনেক গান আছে। তো দিস সংস আর অলসো অ্যাবাউট সোশ্যাল ইনইকুয়ালিটি, এছাড়াও কিছু গান আছে যেগুলো সামাজিক ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্য তুলে ধরে। ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছাল, এভাবে আর চলবে কতকাল। তো ধনীরে ধন সম্পদ দিলা, ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছাল, গরিবের পিঠের ছাল তুলে তুমি ধনী মানুষের ধন সম্পদ দিলা, তো ধনীরে ধন দিলা গরিবের তুইলা পিঠের ছাল, এভাবে আর চলবে কতকাল। তো এইগুলা সোশ্যাল ইনইকুয়ালিটি, সামাজিক বৈষম্য তুলে ধরে এই গানগুলা। এন্ড পোভার্টি, এবং দরিদ্রতা তুলে ধরে, পোভার্টি দরিদ্রতাও তুলে ধরে। অ্যাবাউট দ্য ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, আবার কিছু গান আছে ম্যাটেরিয়াল ওয়ার্ল্ড, পার্থিব জগৎ নিয়ে, দুনিয়ার জগৎ নিয়ে। আবার কিছু আছে এন্ড দ্য সুপার ন্যাচারাল, অলৌকিক গান। সুপার ন্যাচারাল মানে অলৌকিক, যেমন কাজল একটা গান আছে না, বড় পীর গান ছিল কেন, খাজা পীর কাঁদছিল কেন, সেই দিন গান গাইছিল খাজায় যেই দিন, এরকম কাইন্ডা কিছু সং টং আছে, তাই না। তারপরে ছেড়ে দে নৌকা মাঝ দে পাল তুলে দে মাঝে হেলা করিস না, ছেড়ে দে নৌকা মাঝি যাব মদিনা। এগুলা হচ্ছে যে একটু রহস্যময়ী গান, একটু সুপার ন্যাচারাল, ঠিক আছে, একটু অলৌকিক বা সুপার ন্যাচারাল রহস্যময়ী গান আছে। তো গানের মধ্যে এই জিনিসগুলো ফুটে ওঠে। মিস্টিক্যাল সংস, তো মিস্টিক্যাল সংস রহস্যময় গানগুলা হ্যাভ বিন কম্পোজড, এগুলা রচিত হয় ইউজিং দা মেটাফর, উপমা ব্যবহার করে। মেটাফর মানে উপমা। তো রহস্যময় গান যেগুলা, যেমন যে বললাম যে পাল তুলে দে মাঝে হেলা করিস না, এইগুলা রচিত হয় ইউজিং দা মেটাফরস অফ রিভার্স, নদীর উপমা ব্যবহার করে। কি নদীর উপমা মানে নদীর উদাহরণ, নদীর উপমা ব্যবহার করে, মেটাফর মানে উপমা। এন্ড বোটস, এবং নৌকা, তো নদী আর নৌকার উপমা ব্যবহার করে মিস্টিক্যাল সং রচিত, নদী আর নৌকা, ঠিক আছে। সিন্স দ্য কান্ট্রি ইজ বেসিক্যালি রিভারাইন, যেহেতু আমাদের দেশটা মূলত নদী মাতৃক, বেসিক্যালি রিভারাইন, দ্য ভাটিয়ালি ফর্মস অ্যান ইম্পর্টেন্ট জনরা অফ ফোক মিউজিক, যেহেতু দেশটাই নদী মাতৃক সেহেতু ভাটিয়ালি গান একটা গুরুত্বপূর্ণ জনরা। এটাকে কিন্তু জেনরি বলে না, তোমরা এটাকে জেনরি বা জেনরা বলো বা জেনার বলো, তো এটা জেনরিও না জেনারও না, ঠিক আছে, জেনরিও না জেনারও না, এটা কি জনরা, জনরা, ঠিক আছে, জনরা, জনরা, ঠিক আছে, এটা উচ্চারণ। তো এই যেহেতু দেশটা নদীমাতৃক সেহেতু ভাটিয়ালি একটা গুরুত্বপূর্ণ জনরা অফ ফোক মিউজিক। নেচার, প্রকৃতি প্লেজ এ রোল ইন প্রোভাইডিং দ্য কন্টেন্ট এন্ড রিদম অফ ফোক মিউজিক। তো প্রকৃতি একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, প্রোভাইডিং প্রদান করতে, দ্য কন্টেন্ট এন্ড রিদম, গানের বিষয়বস্তুটা কি হবে আর গানের ছন্দটা কি হবে, এটা প্রকৃতির উপর অনেকটা নির্ভর করে। দ্য ফোক মিউজিক মানে প্রদান করা, এটা একটা গুরুত্বপূর্ণ ভূমিকা প্রদান করে যে ওইখানকার মানুষের গানের বিষয়বস্তুটা কি হবে, ছন্দটা কি হবে। দ্য ফোক মিউজিক অফ বাংলাদেশ ভ্যারিজ ফ্রম রিজিয়ন টু রিজিয়ন, তো বাংলাদেশের মানুষের যে লোকগান এটা ভ্যারিজ মানে পার্থক্য করে, পার্থক্য হয়। দেখো দুইটা শব্দ, একটা হচ্ছে ভেরি আর একটা হচ্ছে ভ্যারি। ভেরি মানে অনেক আর ভ্যারি মানে পার্থক্য হয়, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। ভ্যারি মানে পার্থক্য হওয়া, ঠিক আছে, পার্থক্য হওয়া, আর ভেরি মানে অনেক। থ্যাংক ইউ ভেরি মাচ, আপনাকে অনেক ধন্যবাদ। তো এটা হচ্ছে ভেরি আর এটা হচ্ছে ভ্যারি, VARY। তো ওই ভ্যারি থেকে হয় ভ্যারিজ, মানে এর সাথে এস বাই এস যোগ করা। তো বাংলাদেশে রিজিয়ন টু রিজিয়ন, অঞ্চল থেকে অঞ্চল ভেদে লোকগান ভ্যারি করে, পার্থক্য হয়। রিফ্লেক্টিং চেঞ্জেস ইন দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট, এবং ওইখানকার প্রাকৃতিক পরিবেশের উপর এই চেঞ্জেসটা প্রতিফলিত হয়। ওইখানকার নেচার কেমন, ওইখানকার পরিবেশ কেমন, সেটার একটা রিফ্লেকশন, একটা প্রতিফলন ওইখানকার গানের উপর থাকে। এন্ড দ্য ডায়ালেক্টস পিপল ইউজ, এবং ওইখানকার ডায়ালেক্ট মানে আঞ্চলিক ভাষা, আঞ্চলিক ভাষা, ওইখানকার মানুষের যে আঞ্চলিক ভাষা সেটাও রিফ্লেক্ট করে। রিফ্লেক্ট মানে প্রতিফলিত, হ্যাঁ, সেটাও প্রতিফলিত হয় ওইখানকার মানুষের গানের মধ্যে।
ডায়ালেক্ট মানে আঞ্চলিক ভাষা। তো দাস এভাবে দেয়ার আর দ্য নর্দার্ন ভাওয়াইয়া, এভাবে নর্দার্ন ভাওয়াইয়া, ইস্টার্ন ভাটিয়ালি এন্ড সাউথ ওয়েস্টার্ন বাউল গান আমাদের দেশে বিখ্যাত। এগুলো আছে নর্দার্ন ভাওয়াইয়া, উত্তরের ভাওয়াইয়া, ইস্টার্ন পূবের ভাটিয়ালি এবং সাউথ ওয়েস্টার্ন দক্ষিণ পশ্চিম অঞ্চলের বাউল গান, এগুলা বিখ্যাত। আচ্ছা, এখন এরপরে বলতেছে কি যে দ্য কালচার এন্ড লাইফস্টাইল অফ ডিফারেন্ট এথনিক মাইনরিটিজ। এরপরে কালচার, সংস্কৃতি এবং লাইফস্টাইল, জীবন শৈলী বা জীবন ধারা, ঠিক আছে, কাদের? এথনিক মাইনরিটিজ, বিভিন্ন নৃতাত্ত্বিক বা ক্ষুদ্র নৃগোষ্ঠীর। এথনিক মানে নৃতাত্ত্বিক, যে মাইনরিটিজ সংখ্যালঘু যারা আছে তাদের গান আছে, যেমন চাকমা, মণিপুরি, সান্তাল মানে সাঁওতাল, ত্রিপুরী, এই ত্রিপুরা যারা, এদের হ্যাভ অলসো ইনফ্লুয়েন্সড ফক মিউজিক, এদেরও কিন্তু প্রভাবশালী মানে ভালো ইনফ্লুয়েন্স ফক মিউজিক আছে, এদেরও লোকগানে ভালো ইনফ্লুয়েন্স আছে আমাদের দেশে। তারপরে দেয়ার ইন্টারাকশন উইথ বেঙ্গলি কালচার, তাদের যে ইন্টারাকশন, মিথস্ক্রিয়া। এখন এই যে চাকমা, মণিপুরি, সাঁওতাল, মারমা, এদের যে মিথস্ক্রিয়া, হ্যাঁ, এদের যে মিথস্ক্রিয়া বাংলা সংস্কৃতির সাথে এন্ড লাইফস্টাইল এবং জীবনশৈলী ওভার দ্য ইয়ার্স, বিগত বছরগুলো জুড়ে হ্যাভ বিন ক্লিয়ারলি রিফ্লেক্টেড, এগুলো পরিষ্কারভাবে প্রতিফলিত হয়েছে ইন দ্য রিচনেস অফ ফক মিউজিক, লোকগান সমৃদ্ধ করতে। লোকগানকে সমৃদ্ধ করতে বাঙালি সংস্কৃতির সাথে এই চাকমা, মণিপুরি, সাঁওতাল, ত্রিপুরী, ওনাদের যে রিফ্লেকশনটা, ইন্টারাকশনটা, মিথস্ক্রিয়াটা, এটা বাংলা গানকে সমৃদ্ধ করতে হেল্প করছে। এটা ক্লিয়ারলি রিফ্লেক্টেড, প্রতিফলিত হয়। ফক সংস মে বি সাং ইন্ডিভিজুয়ালি অর ইন কোরাস, লোকগান গাওয়া হয় ইন্ডিভিজুয়ালি, কোনো ব্যক্তিগতভাবে একজন ব্যক্তিও গাইতে পারে, আবার কোরাস দলবদ্ধভাবে গাওয়া যায়। ফক সং সাং ইন্ডিভিজুয়ালি, তো যে গানগুলো ইন্ডিভিজুয়ালি গাওয়া হয় ইনক্লুড, তার মধ্যে আছে বাউল, বাউল গান একা একা ইন্ডিভিজুয়ালি গাওয়া যায়, ভাটি একা গাওয়া যায়, মুর্শিদি একা গাওয়া যায়, মারফতি একা গাওয়া যায়। হোয়াইল সং সাংস ইন কোরাস, আর যে সংগুলা কোরাস দলবদ্ধভাবে গাইতে হয়, এই কমপক্ষে দুইজন মিলে, তার মধ্যে আছে কবি গান, লেটো, আলকাপ এন্ড গাম্ভীরা। সাম সংস আর রিজিওনাল ইন ক্যারেক্টার, কিছু সং আছে বৈশিষ্ট্যের দিক থেকে আঞ্চলিক, রিজিওনাল, বাট আদার্স আর কমন। আবার কিছু গান আছে যেগুলো কমন গান টু বোথ বাংলাদেশ এন্ড ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গের কমন। ভালোবেসে সখী নিভৃত যতনে, আমার নামটি লিখো তোমার মনের মন্দিরে, তো এগুলা বাংলাদেশেও চলে, পশ্চিমবঙ্গেও চলে। তো সিমিলারলি একইভাবে সাম সং, কিছু গান বিলং ডিস্টিংটিভলি, যে কিছু গান আছে যেগুলো ডিস্টিংটিভলি স্বতন্ত্রভাবে অন্তর্ভুক্ত টু ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, কিছু গান আছে যেগুলো একটা ধর্মের মানুষই গায়, ওয়ান রিলিজিয়াস কমিউনিটি, ওই ধর্মীয় সম্প্রদায়টা ডিস্টিংটিভলি স্বতন্ত্রভাবে ওই গানটা গায়, বাকিরা গায় না, এমনও গান আছে। আবার দা হিন্দুস অর দা মুসলিম, হিন্দুদের গান আছে, মুসলিমদের গান আছে। আদার ক্রস রিলিজিয়াস বাউন্ডারিজ, আবার কিছু গান আছে যেগুলো রিলিজিয়াস বাউন্ডারিকে অতিক্রম করে যায়, ধর্মীয় যে সীমারেখা সেটাকে ছাড়িয়ে যায়। সাম সংস বিলং এক্সক্লুসিভলি, কিছু গান আছে যেটা এক্সক্লুসিভলি মারাত্মকভাবে অন্তর্ভুক্ত টু মেন, কিছু গান আছে শুধু পুরুষ মানুষকে নিয়ে, যেমন যে মাইয়া মাইয়া তুই অপরাধী রে, এটা মেনদের গান। আবার কিছু গান আছে আদার্স টু উইমেন, কিছু গান আছে কি শুধু নারীদের জন্য, শুধু নারীদের নিয়ে, ঠিক আছে। আবার কিছু গান আছে যেগুলা বোথ মেন এন্ড উইমেন, আবার কিছু গান আছে যেগুলা গাওয়া হয় মেন এন্ড উইমেন উভয়ের দ্বারাই বা উভয়ের জন্যই। ক্লিয়ার? সো এই পর্যন্ত এই ক্লাসটা তোমাদের লাগবে, অনেকখানি পড়াই ফেলছি, এতটা আসলে লাগবে না, বাট তাও শেষ করছি যখন এই ধরনের পড়াইলাম, বাট এটা বিশাল, মানে এত আসলে লাগে না, বুঝতে পারছো? উফ, ওকে ক্লিয়ার। এই প্যাসেজ এর বাইরে বেশি আর তোমাদের লাগবে না। ওকে, বা ভান্ডারি গান কি লোক গান, হ্যাঁ ওকে। এরপরে দেখো আমরা একটু দেখি এক্সক্লুসিভলি মানে কি। এক্সক্লুসিভ মানে হচ্ছে অসাধারণ ভাবে, পরিপূর্ণভাবে, ঠিক আছে, উল্লেখযোগ্যভাবে, উল্লেখযোগ্যভাবে মানে তোমার পুরোটাই ওই কমিউনিটির প্রতি বিলং করে। যেমন ধরো রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এটা কাদের গান? শুধুমাত্র মুসলিমদের, তো এটা এক্সক্লুসিভ মুসলিমদের জন্য, ঠিক আছে, যে রমজানের ওই রোজার শেষে এলো খুশির ঈদ, এরকম আর কি। Which of the following is the correct meaning of the word genre? তো জনরার কারেক্ট মিনিং কি? লিবারাল, ফক, সং, টাইপ। তো জনরা মানে হচ্ছে টাইপ, শ্রেণী, বিভিন্ন জনরার বিভিন্ন শ্রেণীর গান আছে, তো বিভিন্ন টাইপের গান আছে, টাইপ।
হুইচ অফ দ্য ফলোইং ম্যাটার্স ইজ নট এ সাবজেক্ট অফ ফক মিউজিক, নিচের কোনটা লোকগানের বিষয় না? বিউটি অফ বেঙ্গল, বাংলার সৌন্দর্য, এটা তো লোকগানের বিষয়। সুপার ন্যাচারাল ইনসিডেন্ট, অলৌকিক বিষয়, এটাও বাংলা গানের মধ্যে আছে, লোকগানের মধ্যে। সাগা অফ কমন পিপল, সাধারণ মানুষের জীবনযাপন, লোকগানের অংশ। দ্য আরবান লাইফস্টাইল, শহুরে জীবনধারা। আচ্ছা, শহুরের মানুষের লাইফস্টাইল লোকগানের অংশ না, ঠিক আছে? সো কারেক্ট অ্যান্সার ইজ ডি। তো হুইচ অফ দ্য ফলোইং ম্যাটার্স ইজ নট এ সাবজেক্ট অফ ফক মিউজিক, আরবান লাইফস্টাইল, শহুরে জীবন লোকগানের অংশ না। সো কারেক্ট অ্যান্সার ইজ ডি নাম্বারটা 4। হোয়াট ইজ দ্য মিনিং অফ দ্যাট কোরাস? কোরাস মানে কি? হ্যাঁ, এ গ্রুপ অফ পিপল হু আর ট্রেইনড টু সিং টুগেদার, যারা এক গ্রুপ মানুষ। কোরাস মানে দলবদ্ধভাবে কোনো কিছু গাওয়া, দলীয় ভাবে, দলবদ্ধ। আর ইন্ডিভিজুয়ালি মানে একা একা গাওয়া। তো যখন একটা গ্রুপের মানুষ তাদের যারা ট্রেনিং পাওয়া ওই গান একত্রে গাওয়ার জন্য, তাদেরকে কোরাস বলে, ঠিক আছে? আচ্ছা, এরপরে দেখো, অ্যান্সার দেখা যাইতেছে না, তোরা তো খুব খুশি দেখতে পেয়ে না। হোয়াট ডাজ দ্য ওয়ার্ড মিস্টিক্যাল মিন্স? মিস্টিক্যাল মানে কি? হ্যাঁ, তো ডিল টু ইট ইন মিথ, যেগুলো পৌরাণিক ভাবে দেখা হয়। তারপরে কি? স্পিরিচুয়াল, আধ্যাত্মিক জ্ঞান। ফর্ম বাই নেচার, প্রকৃতির দিক থেকে গঠিত। অল অফ দেম না, এই স্পিরিচুয়াল, ঠিক আছে? এই মিস্টিক্যাল মানে রহস্যময়ী। কি? রহস্যময়ী। স্পিরিচুয়াল মানে আধ্যাত্মিক, ঠিক আছে? সো 2 নাম্বারটা অ্যান্সার, আধ্যাত্মিক। হ্যাঁ, দা ওয়ার্ড মেটাফোর, মেটাফোর মানে কি? উপমা, ঠিক আছে? তো এমব্লেম মানে প্রতীক, হোপ মানে আশা, ইমেজ মানে ছবি, অ্যালিগরি মানে উপমা বা রূপক। তো কারেক্ট অ্যান্সার ইজ এই 3 নাম্বারটা, অ্যালিগরি, ঠিক আছে, বা উপমা। হ্যাঁ, 3 নাম্বারটা সি হচ্ছে অ্যান্সার, অ্যালিগরি বা উপমা, এটা হচ্ছে অ্যান্সার 3, অ্যালিগরি। ওকে, অ্যালিগরি মানে উপমা বা রূপক বা সদৃশ। এমব্লেম না, হোপ মানে আশা, ইমেজ, ছবি। মেটাফোর মানে উপমা, রূপক, এই ধরনের। যেমন মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বইতে পারলাম না। মন মাঝি, মন রূপ মাঝি, তোমাদের আসে সমাস আছে, মন রূপ মাঝি। তো মন মাঝি তোর বৈঠানে রে, মন রূপ মানে মাঝি, বুঝো? মন রূপ মাঝি মানে মন মাঝি, মানে মনের মতো মাঝি, মানে তুমি এমন মাঝি যাকে আমি ভালোবাসি, আমার মনের মতো মাঝি, তাকে বলে মন মাঝি। মন মাঝি তোর বৈঠানে রে, আমি আর বাইতে পারলাম না, ঠিক আছে? তো মন মাঝি মানে মন রূপ মাঝি, মনের মতো মাঝি তুমি আমার। এটা বোঝায়। তো এইগুলাকে উপমা বলে, মেটাফোর বলে, যেটা হচ্ছে অ্যালিগরি। ক্লিয়ার? মানে রূপক বা উপমা, এগুলো অ্যাডমিশনের সময় তোমাদের ডিটেইলসে শেখানো হয়, বাট তোমরা চাইলে আমি শেখাবো না তোমাদেরকে। ওকে, ভাই ইংলিশের জন্য কোন বুক কিনবো? জুম অ্যাপে কি ক্লাস হবে ফ্রাইডে? হ্যাঁ, শুক্রবারে ক্লাস থাকবে, শুক্রবারে ক্লাস থাকবে, ক্লাস থাকবে। ওকে ভাই, এক্সাম্পলস গুলো ফ্রাইডে কি এক্সাম হবে? কালকে ক্লাসে। আজকে কি বার আসলে? আজকে তো বুধবার, কালকে বৃহস্পতিবার। আজকে বুধবার, কালকে বৃহস্পতিবার। কালকে তোমাদের ক্লাস নেই, শুক্রবার তোমাদের ক্লাস শেষে, ঠিক আছে? ওকে, খায়রুল বাসার, তোমার কথা আমি বুঝতে পেরেছি। ওকে ভাইয়া, ওকে খায়রুল বাসার, নীলি রানী, ঐশ্বরিকা সাহা। ওকে, ঠিক আছে ভাইয়া পুরা, আই লাভ ইউ অল। নেক্সট ক্লাসে সবার সাথে আবার দেখা হচ্ছে পরশুদিন। পরশুদিনের ক্লাস জুমে হবে, শুক্রবারে ক্লাস জুমে হবে, শুক্রবারে ক্লাস জুমে হবে, ঠিক আছে? ম্যাক্সিমাম শুক্রবারের বেশিরভাগ ক্লাসই জুমে হবে। শুক্রবারের ক্লাস অন জুম, এটা হবে জুম অ্যাপে, ঠিক আছে? শুক্রবারের ক্লাস কিসে হবে? জুমে হবে। ওকে, শোনো, নেক্সট দিন আমরা প্যাসেজ, শনিবার থেকে হয়তো আমরা সামারিতে চলে যাব। ওকে, লাভ ইউ অল, সবাই ভালো থাকো। হ্যাঁ, শুক্রবারে। ওকে, ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, বাই বাই।